তো এখন কথা হচ্ছে যে আপনারা যদি 50% করতে নাও পারেন, আমি এক্সপেক্ট করব এট লিস্ট 30-30 টেস্ট কেসেস, 30টা টেস্ট কেস আপনারা লিখবেন। ঠিক আছে? সবাই এই এই 31 তারিখের ভিতরে, এখন আজকে হচ্ছে 27 তারিখ, আরো 4 দিন আছে আমাদের। 31 তারিখের ভিতরে আপনারা 30টা টেস্ট কেস ইচ অফ দেম, আপনারা যে 50% কমপ্লিট করতে পারবেন ভেরি গুড। আর যারা পারবেন না 30টা টেস্ট কেস এট লিস্ট লিখবেন আপনার প্রজেক্টের। এবং টেস্ট কেস গুলো কিভাবে লিখতে হয় আমাদের এখানে এই স্ল্যাকে কমিউনিকেশন হইতেছে, এটা ভেরি গুড। আপনারা স্ল্যাকে কমিউনিকেশন করবেন, এখানে মেসেজ টেসেজ দিবেন। আপনাদের কোনো প্রবলেম থাকলে অনেকে যারা করছেন তারা আনসার করতে পারবেন। আমি ওখানে আসি, আমি দেখি মাঝে মাঝে আনসার করি, আমি এখানে আনসার করছি। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখানে আনসার আমি করব। আবার ইমেইল করতে পারেন আমাকে, কোনো অসুবিধা নাই। আমার সাথে যারা টেস্ট কেসগুলো এইভাবে ইয়েতে লিখছেন, আমার সাথে 2-1 জনে শেয়ার করছে। আপনাদের এই গুগল ডক যেটা আপনারা লিখবেন, যেখানে আপনারা টেস্ট কেসগুলো লিখবেন, সেটা আমার সাথে শেয়ার করবেন। শেয়ার করলে আমি এটা দেখতে পারবো। যদি কোনো ইমিডিয়েট কোনো ফিডব্যাক লাগে আমি চেষ্টা করব দিতে। আর ইমিডিয়েট কোনো ফিডব্যাক না লাগলে এটা যেভাবে আছে ঠিক আছে, আমি তারপরে আমি দেখি, আমি সবাই এই আমার সাথে যা কয়জন শেয়ার করছে আমি দেখছি ওগুলো। তো এই হচ্ছে কথা প্রজেক্টের ব্যাপারে 30 টেস্ট কেস প্লিজ বাই 31st অফ ডিসেম্বর সবাই করবেন। আর যারা 50% অফ দ্য টেস্ট কেস করতে পারবেন ভেরি গুড। আমি ওইটাই এক্সপেক্ট করব যে 50% পারলে ভালো হয়। আর যদি একান্ত না পারেন তাইলে 30টা টেস্ট কেস আপনারা লিখবেন আপনাদের প্রজেক্ট, যে প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন এটা। এর হচ্ছে প্রজেক্টের বিষয়ে। আপনাদের যে প্রশ্ন আছে আমি ইনশাল্লাহ শেষের দিকে এই আমার এই স্লাইডগুলো শেষ হইলে আমি প্রজেক্টের বিষয়ে বা যে কোনো বিষয়ে আমি প্রশ্ন নিব ইনশাল্লাহ। তো আজকের যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই মেইনটেনেন্স এন্ড টেস্টিং। আমাদের সবকিছুরই মেইনটেনেন্স দরকার হয়, টেস্টিং এরও মেইনটেনেন্স দরকার হয়। আমরা আগে বলছিলাম আপনাদেরকে যে আমাদের টেস্ট কেসগুলোকে রিভিউ করতে হয়। আপনার যদি একটা সাইট আছে, এই ডানডিল, এইটা আপনি টেস্টিং করতেছেন, এইটাতে অনেক সময় মনে করেন এই এখানে যে ট্যাবগুলো আছে, এনি, প্রাইভেট, ডিলার, এসআই, এগুলো অনেক সময় চেঞ্জ হইতে পারে, এনিটা চলে যেতে পারে, আপনি রিমুভ করে দিতে পারেন, আপনার রিকোয়ারমেন্ট আর না থাকতে পারে। তো আপনি যদি টেস্ট কেস গুলা আপডেট না করেন তাহলে এই এনি টেস্ট কেস গুলো সবগুলো ফেল করবে। ঠিক আছে? তো এই কারণে সবকিছুর একটা মেইনটেনেন্স এর দরকার আছে। তো এখানে আমরা টেস্ট মেইনটেনেন্স এর কথা বলতেছি। মেইনটেনেন্স টেস্টিং একটা সফটওয়্যার, এখানে মেইনলি কথাটা বলতেছে মেইনটেনেন্স ক্যান ইনভলভ প্ল্যানিং, রিলিজ এন্ড প্ল্যান রিলিজ এন্ড আনপ্ল্যান্ড রিলিজ। ঠিক আছে? আনপ্ল্যান্ড রিলিজকে এখানে হট ফিক্স বলা হয়। ঠিক আছে? হট ফিক্স এইটা একটা কমন টার্ম, আপনারা এটা জানা রাখবেন, এটা খেয়াল রাখবেন। হট ফিক্সটা একটা কমন টার্ম, ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে। হটফিক্সটার মেইন পারপাসটাই হচ্ছে যে মনে করেন আপনার এখানে কোনো আপনি একটা একটা ফল্ট, আপনার একটা বাগ প্রোডাকশন চলে গেছে, এখানে কাস্টমার এই প্রাইভেটে ক্লিক করলে এই প্রাইভেটের এই যে কার্ডগুলো দেখাই দিচ্ছে, এগুলো প্রাইভেট সেলারের কার্ড না, এগুলা মনে করেন ডিলারের কার্ডও এখানে শো করতেছে। ঠিক আছে? তো এই ধরনের কোনো প্রবলেম যদি হয়, মেজর কোনো প্রবলেম হয়, তাহলে এগুলা খুব দ্রুত ফিক্স করা লাগে। আর ওই ফিক্সটাকে বলা হয় হট ফিক্স। ঠিক আছে? যখন কোনো প্রবলেম, কোনো একটা বাগ প্রোডাকশনে চলে যায়, বা প্রোডাকশনে পাওয়া গেছে একটা বাগ যেটা খুব দ্রুত ফিক্স করতে হবে, কাস্টমার এটা নিয়ে কমপ্লেইন করতেছে। নট নেসেসারিলি সবসময় আপনারটা এভারেজ কাস্টমারের জন্য হবে, কোনো সময় আপনারটা সাবস্ক্রিপশন বেসিসে হবে। মনে করেন আপনি মাইক্রোসফটের এক্সেল, ওয়ার্ড ইউজ করতেছেন সাবস্ক্রিপশন বেসিসে। তো আপনার যে প্রবলেম গুলো আছে আপনি ওগুলো তাদের কাছে সাবমিট করতে পারবেন যে এটা আমি করতে পারতেছি না। তো এই ক্ষেত্রে মনে করেন এই যারা কাস্টমার ফেসিং যে প্রোডাক্ট গুলো আছে, মনে করেন ডান্ডিল আছে, অ্যামাজন আছে, ইবে আছে, এগুলো সব কাস্টমার ফেসিং। ঠিক আছে? এগুলোতে যখন কোনো মেজর প্রবলেম পাওয়া যায়, তারা সাথে সাথে এগুলো ফিক্স করতে হয়, সাথে সাথে এটা নিয়ে এটা বাগ রিপোর্ট করা হয়, এবং এইটা আপনার সাথে সাথে অন্য প্রায়োরিটি পায়, এটা এক্সপার্টাইট করা হয়, এটাকে প্রায়োরিটি দেওয়া হয়। তো এগুলাকে বলা হয় হট ফিক্স। তো হট ফিক্সটা সাধারণত ছোটখাটো হয়। ঠিক আছে? আপনার একসাথে মনে করেন একটা পুরো ফিচার ডেভেলপ করা হয় না হটফিক্সে। হটফিক্সে কি করা হয়? একটা বাগ ফিক্সিং করা হয়। ঠিক আছে?
তো এই মেজর বাগগুলো যদি মাইনর বাগ হয় তাহলে এটা হট ফিক্স করা হয় না, এটা নেক্সট রিলিজের জন্য রাখা হয়, নেক্সট রিলিজে এটা ফিক্স করা হয়, ঠিক আছে। কিন্তু মেজর বাগ যদি পাওয়া যায় তাহলে এটা হট ফিক্স হিসেবে ফিক্স করা হয়। এনিওয়ে, এগুলাকে বলা হয় আনপ্লান রিলিজ, ঠিক আছে। হট ফিক্সটা হচ্ছে আনপ্লান রিলিজ। আনপ্লান কেন? কারণ আমাদের প্ল্যান রিলিজটা থাকে এভরি 2 উইকস, ঠিক আছে। আমরা যারা আপনারা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, ইন্ডাস্ট্রিতে সাধারণত যে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ধরনের রিলিজের প্ল্যান থাকে। কেউ সপ্তাহে একটা রিলিজ করে, কেউ দুইটা, কেউ 2 সপ্তাহে একটা, ঠিক আছে। তো প্ল্যান রিলিজ গুলো হচ্ছে যে আপনার 2 সপ্তাহের স্প্রিন্ট, আপনি 2 সপ্তাহ পরে পরে আপনি রিলিজ করবেন, এটা কেবল হয় প্ল্যান রিলিজ। যে আপনি 2 সপ্তাহে একটা ফিচার ডেভেলপ করছেন, আপনি নতুন ফিচার ডেভেলপ করেন, অথবা এক্সিস্টিং বাগ ফিক্স করেন, অথবা এক্সিস্টিং ফিচারের মধ্যে কোনো কিছু নতুন কিছু অ্যাড করছেন, এগুলো সব কিছু ওই 2 সপ্তাহের স্প্রিন্টের পরে প্রোডাকশনে যাবে, ঠিক আছে। কিন্তু আনপ্লান হচ্ছে, এই যে আনপ্লান রিলিজ হচ্ছে যখন আপনি কোনো বাগ পাইছেন যেটা আপনি এই 2 সপ্তাহ অপেক্ষা করতে পারবেন না, কারণ এইটা আপনার জন্য মেজর ইস্যু। তখন আপনি এটা যেই মুহূর্তে ফিক্স হয়ে যাবে, মনে করেন আপনার আজকে ফিক্স করছেন, আপনি সাথে সাথে এটা ডিপ্লয় করবেন, এটাকে বলা হয় আনপ্লান রিলিজ। এটা হচ্ছে হট ফিক্স। ওকে, তখন এখানে যে বেসিক্যালি মেনটেনেন্স এন্ড টেস্টিং হচ্ছে আপনার মেনটেনেন্সটাই আপনি বুঝতে পারতেছেন। আমরা জানি মেনটেনেন্স কি। মেনটেনেন্স মানে হচ্ছে, মনে করেন আপনি আপনার এই সার্ভার চেঞ্জ করবেন, আপনি এখন ক্লাউডে মুভ করবেন। আপনি এতদিন ছিলেন আপনার নিজস্ব হোস্টিং ছিল, বা আপনি রেন্টেড হোস্টিং করছেন, এখন আপনি ক্লাউডে মুভ করবেন। এখন আপনি এইগুলো সব এইগুলো যদি মুভ করতে হয়, তাহলে আপনার একটা মেনটেনেন্স আছে। কারণ আপনার ক্লাউড অপারেশন কিভাবে অপারেশন করবে, আপনার রিসোর্স আছে কিনা, সবকিছু আপনাকে দেখতে হবে। তারপরে আপনার এই এই সাইটটা রেগুলার কাজ করে কিনা, আপনার রেগুলার এই যে স্ট্রেস টেস্টিং, লোড টেস্টিং, এগুলো আপনাকে করতে হবে। তো এগুলো সব এই পুরো সাইটটা রেগুলার সিস্টেম, এই আবার রেগুলার আপডেট করতে হবে যদি কোনো একটা নিড আসে। মনে করেন আমরা সবাই জানি এই হাইব্রিড কারটা এই 10 বছর আগে, 15 বছর আগে আমরা হাইব্রিড কার দেখি নাই, এখানে এখানে হাইব্রিড কার ছিল না। যখন হাইব্রিড কার আসছে তখন তারা এখানে হাইব্রিডটা অ্যাড করছে, ঠিক আছে। তো এইভাবে আপনার যখন নিড আসবে তখন আপনি আপডেট করতে হবে। এগুলা সব কিছু হচ্ছে পার্ট অফ মেনটেনেন্স, আপনাকে মেনটেনেন্স করতে হবে। এই যে এটা বলছে চেঞ্জেস অফ ভেরিয়াস সর্ট অলমোস্ট ইনএভিটেবল ইন ডেলিভারি অফ সফটওয়্যার এন্ড সিস্টেমস, ঠিক আছে। আপনার চেঞ্জ আসবেই, আপনি যে কোনো কিছু আপনি ডেভেলপ করেন, আপনাকে এটা চেঞ্জ করতে হবে। আপনি যদি মনে করেন এমন কিছু আপনি ডেভেলপ করছেন যেটাতে কোনো চেঞ্জের দরকার নাই আর, তাইলে বুঝেন যে আপনার এটা শেষ, আপনার এটা লাইফ টাইম শেষ হওয়া শুরু হয়েছে, ঠিক আছে। সবকিছু, যে কোনো কিছু আপনি ডেভেলপ করেন, এইটা একটা আপনাকে কন্টিনিউয়াস আপগ্রেড করতে হবে। কন্টিনিউয়াস আপগ্রেড যারা করে না, তারাই শেষ পর্যন্ত এটা ভেনিশ হয়ে যায় মার্কেট থেকে। আপনারা সবাই মনে করেন জানেন, আমরা আমরা সবাই জানি এই সার্চ ইঞ্জিন সম্বন্ধে, ঠিক আছে। গুগল কিন্তু সবচেয়ে পুরনো সার্চ ইঞ্জিন না, আপনারা জানেন তো না? গুগলের আগেও সার্চ ইঞ্জিন ছিল। তো গুগলের আগে যে সার্চ ইঞ্জিন গুলো ছিল, তারা কিন্তু তাদেরটা রেগুলার আপডেট করে নাই, এই জন্য তারা মার্কেট থেকে ভেনিশ হয়ে গেছে। গুগল আসার পরে তারা রেগুলার আপডেট করছে, ঠিক আছে, মানুষ ওইটা পছন্দ করছে। আপনারা জানেন এই ফেসবুকের আগে আয়ারল্যান্ডে, বা আমরা এখানে যারা আয়ারল্যান্ডে আছে আমি জানি না, অন্য ইউরোপে মোটামুটি ছিল, বিভো একটা খুব ভালো একটা এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ছিল, কিন্তু ওইটাও চলে গেছে ভিভো মার্কেট। ছিল, হাই ফাইভ ছিল, হাই ফাইভ একটা ছিল, মাই স্পেসও ছিল, মাই স্পেসও আপনারা জানেন, মাইস্পেস ছিল। ওগুলো ওগুলো হ্যাঁ চলে হ্যাঁ গেছে হ্যাঁ। মার্কেট থেকে। কারণ হচ্ছে আপনি যখন রেগুলার আপডেট করবেন না, আপনার ভালো ফিচার গুলো আনবেন না, তখন মানুষ অটোমেটিক যেটাতে ভালো ফিচার আছে, যেটাতে আপডেট হয় ওইটাতে চলে যাবে। তো আপনার মেনটেনেন্সটা আপনার সবসময় ম্যান্ডেটরি, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনাকে টেস্ট মেনটেনেন্সটাও সেম, আপনার যেমন সফটওয়্যার আপডেট হলে আপনাকে টেস্টও মেনটেন করতে হবে, টেস্টও আপডেট করতে হবে, ঠিক না? কারণ আপনার সফটওয়্যার আপডেট হয়েছে, আপনার অ্যাপ্লিকেশন আপডেট হয়েছে, তার মানে আপনার টেস্টও চেঞ্জ হইতে হবে। যদি আপনি টেস্ট আপডেট না করেন, তাহলে আপনার টেস্টটা ব্যাকডেটেড হয়ে যাবে, টেস্টগুলো ফেল করবে, টেস্টগুলো কাজ করবে না, যেটা টেস্ট করার কথা ছিল ওইটা আপনি টেস্ট করবেন না। এই জন্য টেস্ট মেনটেনেন্সটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, স্কোপ অফ মেনটেনেন্স টেস্টিং ডিপেন্ডস অন দ্য ডিগ্রি অফ রিস্ক অফ দ্য চেঞ্জ। এখন মনে করেন এই যে রিস্কটা কি, ডিগ্রি অফ রিস্ক, ঠিক আছে। আপনি
আপনার একটা সিস্টেম আছে, ঠিক আছে? এই যে স্কোপ, আমরা প্রথমে বলি দ্য স্কোপ অফ মেইনটেন্যান্স টেস্টিং ডিপেন্ড। এই মেইনটেন্যান্স টেস্টিংটার স্কোপটা কিসের উপরে ডিপেন্ড করবে? এখন আপনি আপনার যে পুরো টেস্ট মেইনটেন্যান্স করবেন, এটা এটা ওয়ান অফ দ্য মেজর পয়েন্ট যেটা ডিটেক্ট করে এই ডিকটেট করে আপনি মেইনটেন্যান্সটা কিভাবে হবে, সেটা হচ্ছে যে রিস্ক অ্যানালাইসিস, ঠিক আছে? ডিগ্রি অফ রিস্ক অফ দ্য চেঞ্জ, ঠিক আছে? এখন আপনি যখন এখানে ফিল্টার গুলো চেঞ্জ করবেন, ঠিক আছে, এগুলো কিন্তু মেজর ইম্প্যাক্ট। ফর এক্সাম্পল প্রাইস, ঠিক আছে, মেক এন্ড মডেল, এগুলো মেজর ইম্প্যাক্টেড, আপনার ইম্প্যাক্ট আছে এই এই অ্যাপ্লিকেশনের উপরে। তো এগুলো চেঞ্জ করলে আপনাকে খুব থরলি টেস্টিং করতে হবে আপনার পুরো সাইটটা, পুরো সিস্টেমটা, ঠিক আছে? তো আপনার এই যে রিস্ক ফ্যাক্টর গুলা আপনাকে দেখতে হবে, যে আপনার যখন একটা সফটওয়্যার, আপনি যখন একটা সিস্টেম টেস্টিং করবেন, একটা চেঞ্জ করবেন, চেঞ্জের ক্ষেত্রে, মেইনটেনেন্স টেস্টিং এর ক্ষেত্রে যে জিনিসটা ডিকটেট করে মেজর, সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর, ঠিক আছে? এখন আপনার চেঞ্জটা আপনি আনছেন আপনার সিস্টেমে, সেইটা কতটুকু আপনার অ্যাপ্লিকেশনকে ইম্প্যাক্ট করে, ঠিক আছে? এখন মনে করেন আপনি কালার চেঞ্জ করছেন, ঠিক আছে, এই যে এই এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে না, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি চেঞ্জ করছেন, এইটা আপনার সিস্টেমকে সিরিয়াসলি কোনো ইম্প্যাক্ট করে না, ঠিক আছে? আপনার ফাংশনাল সবকিছুই চলবে, কোনো অসুবিধা নেই কালার চেঞ্জ করলে। সুতরাং এইটা সিরিয়াস না, কিন্তু ফিল্টার গুলো চেঞ্জ করলে এটা সিরিয়াস। আপনি ফন্ট চেঞ্জ করছেন, এটা কোনো সিরিয়াস কিছু না, ঠিক আছে? আপনি এই যে আইকন, এই যে সার্চ বাটনটা চেঞ্জ করছেন, এগুলো সিরিয়াস কিছু না, ঠিক আছে? তো এই আপনার যে চেঞ্জ গুলো, আপনার রিস্ক, আপনার যে চেঞ্জটা আনছেন, এই চেঞ্জটার উপরে ডিপেন্ড করে আপনার মেইনটেনেন্স টেস্টিং। দ্য সাইজ অফ দ্য এক্সিস্টিং সিস্টেম, এক্স্যাক্টলি। আপনার মেইনটেনেন্স টেস্টিংটা আপনার সিস্টেমের সাইজের উপরে ডিপেন্ড করে। মনে করেন আপনার অ্যাপ্লিকেশনটা কত বড়, ঠিক আছে, আপনার কত বিশাল, এইটার মনে করেন আপনি অ্যামাজনের টেস্টিং যেভাবে করবেন, আপনার ডান্ডিলের টেস্টিং, মেইনটেনেন্স টেস্টিং সেম সেম হবে না, ঠিক আছে? কারণ অ্যামাজন বিশাল প্রোডাক্ট, এটার অনেকগুলো ফিচার আছে, এত বেশি ফিচার, সবগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, এবং সবগুলো ফিচারই, তাদের অনেকগুলো ফিচারই আপনার ক্রিটিক্যাল। ডান্ডিলে সিরিয়াসলি ক্রিটিক্যাল ফিচার খুব কম, এটা পুরো অ্যাপ্লিকেশনটি একদম ছোট, ঠিক আছে? তো আপনার সিস্টেমের সাইজের উপরে ডিপেন্ড করে আপনার মেইনটেনেন্স টেস্টিং, সাইজ অফ দা চেঞ্জ, ঠিক আছে? এই সাইজ অফ দা চেঞ্জ, আপনি কি কত বড় চেঞ্জ আনছেন, আপনি কোথায় কোন এরিয়াতে কাজ করতেছেন, আপনার ফিচারটা কত বড়, নতুন চেঞ্জটা কত বড়, কিভাবে ইম্প্যাক্ট করবে সব পুরো সিস্টেমটাকে, এগুলোর উপরে ডিপেন্ড করে আপনার মেইনটেনেন্স টেস্ট। ট্রিগারিং অফ মেইনটেনেন্স, আপনার আপনার মেইনটেনেন্স, আপনার টেস্ট যে মেইনটেইন করবেন, আপনার টেস্ট কেস মেইনটেইন করবেন, এটা কি বিষয় ট্রিগার করবে? এই যে মডিফিকেশন, আপনার কোনো চেঞ্জ আসলেই আপনার মেইনটেনেন্স এর ব্যাপারে চিন্তা করতে হবে আপনাকে। আপনি মনে করেন একজন প্রজেক্ট, আপনি ম্যানেজার, আপনি পুরো একটা কোম্পানি টেস্টিং সিস্টেমটা আপনি মেইনটেইন করেন, আপনি টেস্ট ম্যানেজার, আপনার আন্ডারে 5 জন মানুষ কাজ করে। এখন আপনি বুঝবেন কেমনে আপনাকে মেইনটেনেন্স টেস্টিংটা আপনাকে করতে হবে? যেই মুহূর্তে আপনার কোনো একটা মডিফিকেশন আসবে অ্যাপ্লিকেশনে, আপনি চিন্তা করতে হবে যে আপনার মেইনটেনেন্স এর বিষয়টা এখানে ইনভলভ। মাইগ্রেশন, এখন মনে করেন আপনি আপনার পুরো সিস্টেমটাকে, এই যে বললাম, আপনি ক্লাউডে নিয়ে যাচ্ছেন, অথবা আপনার পুরো সিস্টেমটাকে আপনি একটা ক্লাউড থেকে আরেকটা ক্লাউডে নিচ্ছেন। আপনি আগে ছিলেন AWS এ, আপনি এখন মুভ করতেছেন আজুরে। তখন আপনাকে মেইনটেনেন্স এর বিষয়টা আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই সিরিয়াস বাগ ইন প্রোডাকশন, আপনার যদি কোনো সিরিয়াস বাগ পাওয়া যায় প্রোডাকশনে, তাহলে আপনাকে মেইনটেনেন্স এর বিষয়ে আসতে হবে। কারণ আপনার মেইনটেনেন্স এর যদি প্রবলেম যদি না থাকে, তাহলে প্রোডাকশনে সিরিয়াস ধরনের বাগ যাওয়ার কথা না, ঠিক আছে? তারপরে সিস্টেম রিকোয়ারমেন্ট, আপনার যদি সিস্টেম রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়, ফর এক্সাম্পল আপনি মনে করেন আপনার আগে আপনার এই অ্যাপ্লিকেশনটা লোড হইতে আপনার সময় লাগতো 2 সেকেন্ড, এখন লাগতেছে 5 সেকেন্ড। হয়তো আপনার এটা ইমেজ গুলা বেশি মেমোরি হাংরি হয়ে গেছে, ঠিক আছে? তো আপনি এখন চেষ্টা করতেছেন যে এটাকে আরো ফাস্টে লোড করার জন্য, আপনার ইমেজ গুলোকে ছোট করার জন্য চেষ্টা করতেছেন, রেজলিউশন কমাই দিতেছেন। এই যে আপনার সিস্টেম রিকোয়ারমেন্টটা যদি বাইরে যায়, তাহলে আপনাকে মেইনটেনেন্স টেস্টিং এর ব্যাপারে আপনার চিন্তা করতে হবে, ঠিক আছে? এগুলো আপনার মেইনটেনেন্স টেস্টিং ট্রিগার করবে। ইমপ্যাক্ট অ্যানালাইসিস ফর মেইনটেনেন্স টেস্টিং, ইমপ্যাক্ট অ্যানালাইসিস মোটামুটি আমরা
এইটা যে ইমপ্যাক্ট মানেই আমরা বুঝতেছি ইমপ্যাক্ট অ্যানালাইসিস মানে ইমপ্যাক্টটা কতটুকু, বুঝছেন? এটার ইনফ্লুয়েন্স, এই একটা জিনিস ইমপ্যাক্ট অ্যানালাইসিস আপনাকে করতে হবে। এটা খুবই কমন জিনিস, এটা আপনাকে ইন্ডাস্ট্রিতে প্রশ্ন করা হবে, অনেক সময় আছে আপনার ইন্টারভিউতে প্রশ্ন করা হয়। এটা শুধু আইএসটিকিউবির জন্য না, ঠিক আছে? ইমপ্যাক্ট অ্যানালাইসিসটা ভেরি ইম্পর্টেন্ট। এখন আপনাকে যদি আমি বলি ভাই আমি একটা চেঞ্জ নিয়ে আসছি, আমার একটা নতুন ফিচার অ্যাড করব আমি এখানে মেক এন্ড মডেলে, ঠিক আছে? এখন আপনি এটার ইমপ্যাক্ট অ্যানালাইসিস করবেন, তো আপনাকে তখন চিন্তা করতে হবে যে এই চেঞ্জটা আপনার এই সিস্টেমের যে এরিয়াতে চেঞ্জ হচ্ছে এটা কত কত ক্রিটিক্যাল, ঠিক আছে? এগুলোর উপরে ডিপেন্ড করে আপনার ইমপ্যাক্ট, ঠিক আছে? আমি যদি বলি ভাই আমি কালার চেঞ্জ করতেছি, এটা কালারটা রেড করে দিতেছি, তাহলে আপনি জানেন, আপনি বুঝতেই পারতেছেন এটার ইমপ্যাক্টটা সিরিয়াস না। এটা শুধু হয়তো যাদের কালার কালার ভিশন মানে যারা কালার ব্লাইন্ড আছে বা তাদের জন্য কিছু প্রবলেম হইতে পারে, কিন্তু মেজর কোনো প্রবলেম না। কিন্তু আমি যদি কোনো ফিল্টারে কোনো চেঞ্জ আনি তাহলে এটা মেজর প্রবলেম, এটা ইমপ্যাক্ট, এটাই ইমপ্যাক্ট অ্যানালাইসিস, ঠিক আছে? এই যে আইডেন্টিফাই ইন্টেন্ডেড কনসিকুয়েন্সেস অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপেক্টেড এন্ড পসিবল সাইড এফেক্ট অফ এ চেঞ্জ, এগুলো আপনি আইডেন্টিফাই করবেন। এটা হচ্ছে ইমপ্যাক্ট অ্যানালাইসিস। আইডেন্টিফাই দ্য এরিয়াস ইন দ্য সিস্টেম দ্যাট উইল বি এফেক্টেড বাই দ্য চেঞ্জ, ঠিক আছে? ইমপ্যাক্ট অ্যানালাইসিস ক্যান অলসো হেল্প আইডেন্টিফাই দ্য ইমপ্যাক্ট অফ চেঞ্জেস ইন এক্সিস্টিং টেস্ট। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আপনারা সবাই খেয়াল রাখবেন। যখন আপনি ইমপ্যাক্ট অ্যানালাইসিস করবেন, আপনাকে চিন্তা করতে হবে যে আপনার এক্সিস্টিং টেস্টগুলো এই চেঞ্জের কারণে এফেক্টেড হবে কিনা। ফর এক্সাম্পল, এখানে এখানে প্রাইস আছে, ঠিক আছে? এখানে প্রাইস দেওয়া, প্রাইস সিলেক্ট করা, আমি এখানে আপনার মিনিমাম প্রাইস 100 টাকা আর ম্যাক্সিমাম প্রাইস 1000 টাকা দিছি, ঠিক আছে? এই দুইটা আমার আছে, এখানে আমাকে 100 থেকে 1000 ভিতরে যে গাড়িগুলো আছে ওগুলো আমাকে দেখাচ্ছে এখানে, ঠিক আছে? এখন এখানে দুইটা রেডিও বাটন আছে, তাই না? এখানে পার মান্থ একটা আছে আর একটা আছে জাস্ট প্রাইস। এখন যদি এখানে থার্ড একটা রেডিও বাটন আমি অ্যাড করি, ঠিক আছে, পার উইক, ঠিক আছে, তাহলে এই আপনার এইটা পুরো এই যে ফিল্টারটাকে এই প্রাইস পার মান্থ এই পুরো ফিল্টারটাকে এফেক্ট করবে, আর ইন্টার্ন এইটা এখানে পুরো এই রেজাল্টটাকে আপনাকে এফেক্ট করবে। এখন যেহেতু আপনি ফিল্টারে এই যে আপনার ইমপ্যাক্ট অ্যানালাইসিস ক্যান, আপনার যে এক্সিস্টিং টেস্ট আছে এই প্রাইস পার মান্থের যে এক্সিস্টিং টেস্ট আছে, এখানে যদি আরেকটা ট্যাব অ্যাড করা হয়, আরেকটা রেডিও বাটন অ্যাড করা হয় পার উইক রেডিও বাটন, তাহলে আপনার এই যে টেস্টটা আছে এক্সিস্টিং টেস্ট প্রাইস পার মান্থ ওইটা আপনার চেঞ্জ করতে হবে। তখন আপনাকে ওখানে দেখতে হবে যে এই চেঞ্জের কারণে আমার এক্সিস্টিং টেস্টে এফেক্ট হচ্ছে কিনা, এক্সিস্টিং টেস্ট আপনাকে আপডেট করতে হবে কিনা, অথবা এক্সিস্টিং টেস্ট ভ্যালিড কিনা অ্যাটলিস্ট। মনে করেন আমি এই প্রাইস এই পার মান্থটা উঠিয়ে দিলাম, তাইলে পার মান্থের যে টেস্টগুলো ওগুলো তার ভ্যালিড না, ওগুলাকে আমাকে রিমুভ করতে হবে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে পার্ট অফ ইমপ্যাক্ট অ্যানালাইসিস। যে ইমপ্যাক্ট অ্যানালাইসিস মে বি ডান বিফোর চেঞ্জেস ইজ মেড। এই যে এটা অবশ্য ইমপ্যাক্ট অ্যানালাইসিসটা এটা সাধারণতই এই চেঞ্জ করার আগেই এগুলা চিন্তা করা হয়। তো আপনার মনে করেন এই আপনার এখানে এই চেঞ্জটা আনতেছি আমরা যে পার মান্থ আমরা তুলে দিব, তাহলে এইটার ইমপ্যাক্ট অ্যানালাইসিসটা আমাকে আগে করতে হবে এই চেঞ্জটা আসার আগে। তাহলে আমি যখন টেস্টগুলো এক্সিকিউট করব, টেস্ট কেসগুলো আমার টেস্ট কেসগুলো ফেল করবে না। আমি যদি এই পার মান্থটা তুলে না দেই, তাহলে আমার যা টেস্ট কেস ছিল, মনে করেন 5টা টেস্ট কেস ছিল পার মান্থে বা 2টা টেস্ট কেস ছিল পার মান্থে, এই দুইটাই ফেল করবে, ঠিক আছে? তাহলে এটা রং, এই ফেলটা করতো না যদি আমি আগে আমার ইমপ্যাক্ট অ্যানালাইসিসটা করতাম। তো এইটা নিয়ে এগুলা এই ইমপ্যাক্ট অ্যানালাইসিসটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আপনার ইন্ডাস্ট্রিতে, এইটা আপনারা জানতে হবে। এইটা নিয়ে সাধারণত প্রশ্নও করা হয়, হয়তো অ্যাসোসিয়েট লেভেলে এত সিরিয়াসলি দেখবে না, তারপরেও ইমপ্যাক্ট অ্যানালাইসিসটা ভেরি ইম্পর্টেন্ট, আপনারা এটা খেয়াল রাখবেন। এইটা নিয়ে প্রশ্ন করা হবে, সাধারণত করা হয়। আচ্ছা, টু হেল্প ডিসাইড ইফ দ্য চেঞ্জ শুড বি মেড বেসড অন দ্য পটেনশিয়াল, এইটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনার ইমপ্যাক্ট অ্যানালাইসিসের উপরে ডিপেন্ড করে অনেক সময় চেঞ্জটা করা উচিত কিনা না, এটা ভেরি ইম্পর্টেন্ট। মনে করেন আপনি আমরা একটা ইমপ্যাক্ট, আপনি একটা চেঞ্জ করতেছেন, এই চেঞ্জটার কারণে আপনার পুরা এই 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 ফিল্টারটা যা ফিল্টার আছে সবগুলাতে এফেক্ট আসতে পারে।
এখানে আপনার রং ইনফরমেশন ডিসপ্লে করতে পারে। এখন এই ধরনের চেঞ্জ, বড় ধরনের চেঞ্জ যেগুলো আপনি এগুলা করবেন কিনা, আদৌ করা উচিত কিনা, এই চেঞ্জটা আনা উচিত কিনা, আপনি যে যে উদ্দেশ্যে চেঞ্জটা করতেছেন এই উদ্দেশ্যের যে আউটকাম, ফর এক্সাম্পল আমরা চেঞ্জ করি কেন, আমরা এখানে চেঞ্জ আনবো কেন, এই যে পার মান্থটা কেন সে অ্যাড করছে, এখানে রিজন আছে তাই না? কারণ কেউ কেউ আপনার মান্থলি বেসিসে টাকা দিয়ে আপনার গাড়ি কিনে, ঠিক আছে, ইনস্টলমেন্টে গাড়ি কিনে, এই জন্য সে পার মান্থ অ্যাড করছে, ঠিক আছে। এইটা বেনিফিটটা মানুষকে দেওয়ার জন্য, যাতে মানুষ পার মান্থে সে গাড়ি কিনতে পারে, সে ফিল্টার করতে পারে, ফিল্টার করে সে দেখতে পারে সে কত টাকা মাসে মাসে দিতে পারবে, সেই হিসেবে সে ফিল্টার করতে পারে। কিন্তু দেখা যায়, যদি দেখা যায় আপনি পার মান্থ অ্যাড করার কারণে আপনার পুরো ফিল্টার সিস্টেমটা মানে ব্রেক করছে, আপনার দেখা যায় মেক এন্ড মডেলটা আর কাজ করতেছে না, বা লোকেশনটা আর কাজ করতেছে না, সামথিং, মানে এই ধরনের এফেক্ট হইতে পারে, আপনার ইমপ্যাক্ট অ্যানালাইসিস আপনি চিন্তা পাইছেন যে এই ধরনের সিরিয়াস এফেক্ট আসতে পারে, তখন আপনি চিন্তা করবেন যে আমি আদৌ এই পার মান্থ এই ট্যাবটা অ্যাড করা উচিত কি না, কারণ আপনার রিস্কটা হিউজ। আমি এখানে যে এক্সাম্পলটা দিয়েছি, এক্সাম্পলটা আমি জানি এটা ম্যাচ করতেছে না আমার কথার সাথে, কিন্তু আপনারা বুঝতে তো পারতেছেন যে ইমপ্যাক্ট অ্যানালাইসিসটা অনেক সময় আপনার এই ফিচারটা ডেভেলপ করা উচিত কিনা বা করবেন কিনা আদৌ, এইটাও ডিফাইন করে। যদি দেখা যায় যে ইমপ্যাক্টটা সিরিয়াস, ফর এক্সাম্পল আপনি যদি আপনার অ্যামাজনে আপনার অ্যামাজনে আপনি গেছেন, এখানে আপনার আপনি কোনো চেঞ্জ আনতেছেন, যেই চেঞ্জের কারণে তার যে বাস্কেটে যে প্রাইস, এই প্রাইস এফেক্ট আসতে পারে, ঠিক আছে, টোটাল যে প্রাইস, মনে করেন আপনি এইটা কিনবেন, ঠিক আছে, এখন আপনার এইটা যখন একটু বাস্কেটে দিছেন, আপনার কোন একটা চেঞ্জ নিয়ে আসছেন যেই কারণে তার এই যে টোটাল যে ভ্যালুটা আছে, টোটাল ভ্যালুতে তার এফেক্ট আসতে পারে, আসতেছে না, আপনি ইমপ্যাক্ট অ্যানালাইসিসে বের হয়েছে যে এটাতে টোটাল ভ্যালুতে এফেক্ট আসতে পারে, এবং কাস্টমার হয়তো ওভার চার্জড হবে অথবা আন্ডার চার্জড হবে। তখন এই ধরনের চেঞ্জের ক্ষেত্রে আপনাকে সিরিয়াসলি থিঙ্কিং করতে হবে যে আপনি চেঞ্জটা কি আসলেই আনবেন কিনা, কারণ আপনার এই চেঞ্জটা সিরিয়াস কনসিকুয়েন্স আছে আপনার চেঞ্জের। তো সেই ক্ষেত্রে কি করা হয়, মনে করেন আপনার আসলেই দরকার, চেঞ্জটা আনা দরকার, কিন্তু এটার ইম্প্যাক্টও সিরিয়াস হইতে পারে, তখন আপনি কি করবেন? তখন আপনার উপায় হচ্ছে যে আপনি চেঞ্জটা করার পরে আপনি যখন প্রোডাকশনে যাওয়ার আগে টেস্টিং এ থাকবে, তখন আপনার এই যে পুরো রিগ্রেশন টেস্টিংটা এটা খুব থরলি করতে হবে, সিরিয়াস টেস্টিং করতে হবে, সিরিয়াসলি টেস্টিং করে আপনাকে এক্সট্রা টাইম দিতে হবে, যে নরমালি আপনি দেন 1 সপ্তাহ টেস্টিং এর জন্য, আপনি তখন দিবেন 1.5 সপ্তাহ বা 2 সপ্তাহ, কারণ এইটা সিরিয়াস ইম্প্যাক্ট আছে। তো এইভাবে আপনি ওগুলো মিটিগেট করতে পারেন, ওই যে রিস্ক ফ্যাক্টরটা মিটিগেট করা যায়, এইভাবে মিটিগেট করা হয়। সেই ইউসুফ, এখানে একটা কোশ্চেন আছে আমার। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যে এই চেঞ্জের ইমপ্যাক্ট মানে ইনস্টল হতে, এটা তো ডেভেলপার না, না, সেইটা একটা টেস্টারের সাথে তো এটা নট নেসেসারি ডেভেলপার, না না, সবসময় ডেভেলপার হবে না, ইমপ্যাক্ট অ্যানালাইসিসে কিউএ ইনভলভ থাকে। এই ইমপ্যাক্ট অ্যানালাইসিসে সবসময় যে ডেভেলপার ইনভলভ হয় এরকম না। ইমপ্যাক্ট অ্যানালাইসিস কখন করা হয়, যখন একটা ফিচারটা ডিসিশন নেওয়া হয়, তখন ফিচার যখন একটা নতুন ফিচার দেওয়া হবে, মনে করেন এই পার মান্থটা তুলে দেওয়া হবে অথবা একটা পার উইকটা অ্যাড করা হবে, তখন এই নতুন ফিচারটা অ্যাড করার চিন্তা আসলেই ওই ফিচারটার ডিটেইলসটা কিউএ কেও দেওয়া হবে, ডেভেলপারকেও দেওয়া হবে, এবং দুইজনেই তাদের ইমপ্যাক্ট অ্যানালাইসিস করবে। ডেভেলপাররা তাদের কোড নিয়ে তাদের ইমপ্যাক্ট অ্যানালাইসিস করবে যে এই কোডটা আমি চেঞ্জ করলে আমার ব্যাকগ্রাউন্ডে কোথায় কোথায় চেঞ্জ আসতে পারে, এফেক্ট কোথায় হতে পারে। মনে করেন যারা ডেভেলপমেন্ট করছেন, যারা প্রোগ্রামিং জানেন, এখানে যারা আছেন তারা বুঝতে পারতেছেন যে এই ফিল্টার সেকশনটা, পুরো ফিল্টারটা মোটামুটি একটা ক্লাস, আমার ধারণা এইটা ক্লাসটা সাধারণ একটা ক্লাস তারা করছে, সেইটাতে অনেকগুলা মেথড থাকতে পারে, ফাংশন থাকতে পারে, যেগুলা এই প্রত্যেকটা এই লোকেশন, মেক, মডেল, প্রাইস, এগুলো সব আলাদা আলাদা মেথড, ঠিক আছে। তো আমি এটা আমার ধারণা যে এখানে আপনার যদি কোনো চেঞ্জ আনে তাহলে একটা ক্লাস এফেক্টেড হবে, তখন আমি এটা ইজিলি আমি আমার যে ডেভেলপার হিসেবে আমি এটার ইমপ্যাক্ট অ্যানালাইসিস করতে পারবো।
টেস্টারও ঠিক ইমপ্যাক্ট অ্যানালাইসিস, এই যে আমরা যে কাজগুলো করব, আমরা যে কিউএ যে কাজগুলো, এগুলোরও আমাদের ইমপ্যাক্ট অ্যানালাইসিস আছে। সেটা আমরা আমরা আমাদেরটা করব কিভাবে, আমরা চিন্তা করব যে আমাদের এটা যদি এখানে প্রাইস পার মান্থ একটা পার উইক অ্যাড করা হয়, তাহলে আমার এই এখানে একটা এক্সট্রা টেস্ট কেস লিখতে হবে প্রাইস পার উইকের। ঠিক আছে, আমাকে দেখতে হবে যে এই প্রাইস পার মান্থে কোনো এফেক্ট আসে কিনা, নেগেটিভ টেস্টিং করতে হবে। তারপরে আমাকে দেখতে হবে যে এই প্রাইস পার উইকটা আমার অন্য কোনো ফিল্টারে কোনো এফেক্ট আনে কিনা। এই চিন্তাগুলো আমাকে করতে হবে। তো এটা নট নেসেসারিলি ডেভেলপারদের ইমপ্যাক্ট অ্যানালাইসিসের থিঙ্কিংও আছে, আবার আপনার কিউএ ইঞ্জিনিয়ারদেরও থিঙ্কিং আছে তাদের ইমপ্যাক্ট অ্যানালাইসিসের বিষয়ে। ওকে, এরপরে আছে আপনার স্ট্যাটিক টেস্টিং। আমরা স্ট্যাটিক টেস্টিং নিয়ে আগে আমরা কথা বলছিলাম, আমরা যখন প্রথম দিকে আমরা এই কথা বলছিলাম স্ট্যাটিক টেস্টিং নিয়ে। স্ট্যাটিক টেস্টিংটা হচ্ছে বেসিক্যালি আপনি রিভিউ করা, ঠিক আছে? এতটুকু, মোটামুটি এতটুকু যদি আপনারা মনে রাখতে পারেন, ডকুমেন্টারি যেটা। হ্যাঁ হ্যাঁ, তো এইটা এতটুকু যদি মনে রাখতে পারেন তাহলে মোটামুটি আপনারা স্ট্যাটিস্টিক আবার এটা রিভিউ করা, বেসিক্যালি আপনাকে যখন এই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস দিবে, এই ফিচারটা ডেভেলপ করা হবে, ওই ডকুমেন্টটা রিভিউ করা, আপনার টেস্ট কেসগুলো রিভিউ করা। এখানে কোনো এক্সিকিউট নেই স্ট্যাটিক টেস্টিং এ, কোনো এক্সিকিউশন, এই আপনার যে এই বেসিক্যালি এখানে স্ট্যাটিক টেস্টিং এ এই ধরনের কিছু নাই যে আপনি চেক করবেন এখানে আউডি ফিল্টার কাজ করে কিনা। আপনি ফিজিক্যালি টেস্টিং করবেন না। স্ট্যাটিক টেস্টিংটা হচ্ছে যে আপনার ডকুমেন্টেশন গুলো রিভিউ করবেন, শুধু ম্যানুয়ালি রিভিউ করবেন, রিড করবেন, এগুলো দেখবেন, পড়বেন, পড়ার পরে দেখবেন যদি এটাতে কোনো আপনার কোনো টেস্ট কেস মিসিং আছে কিনা। ফর এক্সাম্পল আপনার নতুন একটা ফিচার অ্যাড করতেছে, তখন আপনি এই ফিচারটার স্পেসিফিকেশন পড়বেন, এটা কি কি কাজ করবে ফিচারটা, ঠিক আছে? তো ওই ফিচারটা ওই স্পেসিফিকেশন পড়ার পরে আপনি চিন্তা করবেন যে আপনার কয়টা টেস্ট কেস, যেখানে কিভাবে টেস্ট কেসগুলো লিখতে হবে, কোন কোন টেস্ট কেসগুলো আপনাকে লিখতে হবে, তারপরে কিভাবে এক্সিকিউশন করবেন টেস্ট কেসগুলো, এগুলো সবগুলো থিঙ্কিং করা, রিভিউ করা, এটা হচ্ছে বেসিক্যালি স্ট্যাটিক টেস্টিং। এই পুরোটা এই এখানে এই স্লাইডগুলো, নেক্সট স্লাইডগুলো সবগুলো স্ট্যাটিক টেস্টিং এর উপরে। এই ওয়ার্ক প্রোডাক্ট, আমরা আমরা ওয়ার্ক প্রোডাক্ট কি জানি? আমরা সবাই জানি না ওয়ার্ক প্রোডাক্ট কি? এই টেস্টিং এর ক্ষেত্রে ওয়ার্ক প্রোডাক্ট কেউ বলতে পারবেন একটা ওয়ার্ক প্রোডাক্টের নাম? ওয়ার্ক প্রোডাক্ট যেগুলি আমরা মোটামুটি টেস্টিং কেস লিখি, তারপরে ইয়া করি, ওটি তো ওয়ার্ক প্রোডাক্ট। হ্যাঁ, আমাদের টেস্টিং এর ক্ষেত্রে, কিউএ টেস্টিং এর ক্ষেত্রে ওয়ার্ক প্রোডাক্ট হচ্ছে আমাদের যে টেস্ট কেসগুলো আমরা করছি, যা আসে টেস্টিং করার কারণে যা আউটপুট, মোটামুটি সবগুলাই ওয়ার্ক প্রোডাক্ট, ঠিক আছে? আমাদের টেস্ট কেস গুলো ওয়ার্ক প্রোডাক্ট, সবগুলি আমাদের work রিপোর্ট product। গুলো ওয়ার্ক প্রোডাক্ট, আমরা যে এক্সিকিউশন করার পর যে রিপোর্ট করি ওগুলো ওয়ার্ক প্রোডাক্ট, ঠিক আছে? আমরা যে রিভিউ করি, অ্যানালাইসিস করি, এগুলো সব ওয়ার্ক প্রোডাক্ট, ঠিক আছে? তো ওয়ার্ক প্রোডাক্ট ক্যান বি এক্সামিন বাই দ্য স্ট্যাটিক টেস্টিং। ফার্স্ট টু লাস্ট। হ্যাঁ, ফার্স্ট ক্লাস, হ্যাঁ। তো আমাদের যে ওয়ার্ক প্রোডাক্ট গুলো আছে, আমাদের টেস্ট কেস গুলো, এগুলো রিভিউ করতে হবে, এগুলো পার্ট অফ স্ট্যাটিক টেস্টিং, ঠিক আছে? আমাদের টেস্ট কেস আছে, আমাদের যে এই আমরা যে স্পেসিফিকেশন অ্যানালাইসিস, এই যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস আছে, আমাদেরকে যে রিকোয়ারমেন্ট দেওয়া হবে ওগুলাকে রিভিউ করা, ওগুলাও স্ট্যাটিক টেস্টিং। এই যে স্পেসিফিকেশন ইনক্লুডিং বিজনেস ব্লা, এগুলো সব আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ, এগুলোতে এত ডিটেইলসে যাওয়ার কোনো কিছু নাই। এখানে কোডের যেটা বলা হয়েছে, এখানে কোড আছে, কোডটা বেসিক্যালি এইটা ডেভেলপারদের ক্ষেত্রে এই কোডটা কাজ করে, যে তাদের কোডগুলো তাদেরকে দেখতে হবে, রিভিউ করা লাগবে, এটাও পার্ট অফ দেয়ার স্ট্যাটিক টেস্টিং, ঠিক আছে? আবার কিউ এর ক্ষেত্রে যারা অটোমেশনে কাজ করবে তাদেরও কোড রিভিউ করতে হয়, এইটা হচ্ছে স্ট্যাটিক টেস্টিং, ঠিক আছে? আপনারা যারা কোড রিভিউ বুঝেন, জানেন যে গিটে যখন একটা আপনি আপনি যখন কোড লিখবেন, এটা যখন পুশ করবেন গিটে, এটা আপনাকে তাদের যে প্রোডাকশনে ডেভেলপমেন্টে যাওয়ার আগে, প্রোডাকশন যে ব্রাঞ্চ ওইটাতে যাওয়ার আগে আরেকজন সেকেন্ড একজন পার্সন বা থার্ড পার্সন এইটাকে রিভিউ করতে হবে যে আপনার কোডটা ঠিক আছে কিনা। ওই রিভিউটা হচ্ছে স্ট্যাটিক টেস্টিং। তো এই কোড যেটা এখানে বলা হয়েছে, এটা আসলে ওই কোডের কথা বলা হয়েছে, অটোমেশনের অথবা এই ডেভেলপারদের কোড। এই যে টেস্ট প্ল্যান, টেস্ট কেসেস, এগুলো সব রিভিউ করা হচ্ছে স্ট্যাটিক। ইউজার গাইড আছে না, আপনারা জানেন, সবাই জানেন ইউজার গাইড থাকে। আপনারা যারা এই এই আইকিয়া থেকে কিছু কিনছেন, ইউজার গাইড দিয়ে দেয় না কিভাবে আপনি অ্যাসেম্বল করবেন, ম্যানুয়াল। এই ম্যানুয়ালটা রিড করা, ওইটাও হচ্ছে স্ট্যাটিক টেস্টিং। এই ওয়েব পেজেস, আপনার একটা ওয়েব পেজ আছে, ওইটাতে ওইটা রিড করে, এটা খালি রিড করে যাওয়া, দেখা এটাতে কোনো প্রবলেম আছে কিনা,
বা কি অ্যাড করা যেতে পারে, এগুলা সব স্ট্যাটিক টেস্টিং। এই যে কন্ট্রাক্টস, প্রজেক্ট প্ল্যানস, স্কেজুলিং, এই বাজেট প্ল্যানিং, এগুলা সব হচ্ছে আপনার স্ট্যাটিক টেস্টিং। আপনার এই ইনফ্রাস্ট্রাকচার সেটআপের যে কথা যেটা বলা হয়েছে, এইটা এইটা এগুলো সাধারণত এগুলা এত সিরিয়াসলি আসে না আপনার ইয়েতে, এগুলা ইয়ের জন্য ইম্পর্টেন্ট, আপনার আইএসটি ইম্পর্টেন্ট, বাট আপনার ইন্টারভিউতে এত সিরিয়াসলি এগুলা এগুলা নিয়ে কথা বলা হয় না স্ট্যাটিক টেস্টিং নিয়ে। আমি কাউকে শুনি নাই প্রশ্ন করতে স্ট্যাটিক টেস্টিং, বাট আইএসটিকির জন্য ভেরি ইম্পর্টেন্ট। ইনফ্রাস্ট্রাকচার সেটআপের কথা যেটা বলা হয়েছে, এই যে আমি বললাম যে আপনার আপনি একটা ক্লাউড থেকে আরেকটা ক্লাউডে মুভ করতেছেন, অথবা আপনার নিজস্ব সার্ভার থেকে আপনি ক্লাউডে মুভ করতেছেন, এগুলো হচ্ছে এগুলো ইনফ্রাস্ট্রাকচারের বিষয়, যেগুলো আপনাকে রিড করতে হবে। আপনার যদি ক্লাউডে যান তাহলে আপনাকে দেখতে হবে আপনার এডব্লিউএস এ আপনাকে কতটুকু মেমোরি দিতেছে, আপনার হার্ড ডিস্কের স্পেস কতটুকু, আপনাকে ট্রাফিকেরও লিমিট আছে, এগুলোতে কতজন মানুষ কতজন একসাথে অ্যাক্সেস করতে পারবে, অথবা কত হাজার হিট হইলে আপনার টাকা কত দিতে হবে, এগুলো সব কিছুর ক্লাউডে গেলে এগুলো সব কিছু আপনাকে পড়তে হবে, দেখতে হবে। যদি না দেখেন তাহলে আপনি লুজ করতে পারেন, আপনার সিরিয়াস কনসিকুয়েন্স আসতে পারে। ক্লাউডের বিষয়গুলো খুবই সিরিয়াস, আপনাকে একদম খুঁটিনাটি সবকিছু দেখতে হবে, যে আপনি কোন প্যাকেজটা নিতেছেন, ক্লাউড থেকে, মনে করেন AWS থেকে নিতেছেন, অথবা আজুর থেকে নিতেছেন, অথবা গুগলের যে থেকে নেন। আপনাকে দেখতে হবে যে আপনার কি ধরনের আপনাকে মেমোরি কত দিচ্ছে, হার্ড ডিস্ক কত দিচ্ছে, আপনার কতটা ট্রাফিক আপনার অ্যালাউড, সবকিছু আপনাকে ডিটেইলস দেখতে হবে। এগুলা দেখা, এগুলো হচ্ছে আপনার পার্ট অফ ইনফ্রাস্ট্রাকচার সেটআপের স্ট্যাটিক টেস্টিং। বেনিফিট অফ স্ট্রাকচার আমরা মোটামুটি এটা সবাই পড়ে নিবেন, এগুলাতে ডিটেইলস বলার কিছু নাই। বেনিফিট গুলো আমরা এই যে ডিটেক্ট করা, আপনি যখন স্ট্যাটিক টেস্টিং করবেন, মানে বেসিক্যালি আপনি যখন রিড করবেন, তখন অনেক জিনিস আগে বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, আমি এখানে মনে করেন আমি যদি এখানে একটা ফিচার অ্যাড করা হয়েছে, হবে পার উইক, ঠিক আছে, আনাদার ট্যাব, আনাদার রেডিও বাটন, তখন এখানে এইটা অ্যাড করার কারণে আমার কি ধরনের চেঞ্জ আসতে পারে, আমার কি টেস্ট কেসগুলো কিভাবে লিখতে হবে, অথবা আমার এক্সিস্টিং টেস্ট কেসে কি চেঞ্জ আনতে হবে, এগুলো সব আমি রিড করার কারণে আমি বুঝতে পারবো। সো আমাকে মনে করেন এই ডেভেলপ হওয়ার, এই ফিচারটা ডেভেলপ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না, তাহলে আমার কাজটা অনেক ফাস্টার হয়ে গেল, তাই না? এই জিনিসগুলো অনেক বেনিফিশিয়াল, আপনার অনেক আগে অনেক সময় প্রবলেম ডিটেক্ট করা যায়। আর যত আগে প্রবলেম ডিটেক্ট করা যাবে, এই যে আইডেন্টিফাইং ডিফেক্ট, যত আগে আপনি ডিফেক্ট পাবেন, তত আগে আপনি আপনার এইটা সলিউশন বার করতে পারবেন, তত ভালো হবে আপনার এই প্রোডাক্টের জন্য। এইটা প্রোডাকশনে বাগ না যাবে না, এটা আপনার জন্য সুবিধা হবে। এই যে প্রিভেন্টিং ডিফেক্ট, এটাও এই স্ট্যাটিক টেস্টিং এর মেইন কাজ হচ্ছে, পুরো টেস্টিংটার কাজই হচ্ছে আপনার ডিফেক্ট প্রিভেন্ট করা, স্ট্যাটিস্টিক্স হেল্প করে। তো এগুলো সব আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ, এগুলো অনেক ধরনের বেনিফিট আছে। এগুলো অ্যাগেইন এই আমি স্ট্যাটিস্টিং বললাম যে স্ট্যাটিক টেস্টিংটা সাধারণত ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় না, কিন্তু আপনার ইয়েতে আসবে, আইএসটি কিবিতে প্রশ্নতে আসে, সুতরাং আপনারা একটু বুঝে নেবেন। বেসিক্যালি স্ট্যাটিক টেস্টিংটা কোনো টেস্ট এক্সিকিউশন না, এইটা পড়া, এক্সিস্টিং ডকুমেন্টগুলো পড়া, বুঝা, রিকোয়ারমেন্টগুলো বুঝা, এইটাই। ডিফারেন্স বিটুইন স্ট্যাটিক ডাইনামিক টেস্টিং আমরা মোটামুটি জানি। স্ট্যাটিক টেস্টিংটা হচ্ছে এই পড়া, আর ডাইনামিক টেস্টিংটা বেসিক্যালি এক্সিকিউট করা। ওয়ান মেইন ডিস্টিংশন এখানে বলা হয়েছে, টেস্টিং ফাইন্ড ডিফেক্টস at work product directly rather than the identifying failure. তো বেসিক্যালি আমাদের যে ওয়ার্ক প্রোডাক্ট আছে, ওইটাতে ডিফেক্ট পাওয়াটা, ওইটাতে প্রবলেম পাওয়াটা হচ্ছে স্ট্যাটিক টেস্টিং এর কাজ। আর অ্যাকচুয়াল প্রোডাক্টে গিয়ে ডিফেক্ট পাওয়াটা, এখানে টেস্টিং করা, এখানে আইসা আউডি সার্চ করা, এটা হচ্ছে ডাইনামিক টেস্টিং, মানে আপনি এক্সিকিউট করলেন টেস্টটা, ঠিক আছে। এইটা হচ্ছে ওয়ান অফ দ্য মেজর প্রবলেম। অ্যানাদার ডিস্টিংশন ইমপ্রুভ দ্য কনসিস্টেন্সি, ইন্টারনাল কোয়ালিটি। ওয়েল, এইটা এখানে আরেকটা বলছে যে এটা ইমপ্রুভ কনসিস্টেন্সি, ইন্টারনাল কোয়ালিটি দ্য ওয়ার্ক প্রোডাক্ট। এই যে ওয়ার্ক প্রোডাক্ট যেটা আপনার আছে, মনে করেন আপনার টেক্সট কেসগুলো, এগুলো আমাদের ওয়ার্ক প্রোডাক্ট, ঠিক আছে, এগুলার কোয়ালিটি বাড়ানো, এটা হচ্ছে স্ট্যাটিক টেস্টিং এর এই যে কাজ, যেটা আপনি পড়বেন, পড়ার পরে বুঝবেন, দেখবেন এখানে কোনো চেঞ্জ আনা লাগে। টিপিক্যাল ডিফেক্টস অন স্ট্যাটিক টেস্টিং,
রিকোয়ারমেন্ট ডিফেক্ট। এই যে স্ট্যাটিস্টিক্যাল ডিফেক্ট গুলো কি হয়, মনে করেন আপনি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা পড়তেছেন, এন্ড রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস দেখলেন যে আপনার কোনো ইনকনসিস্টেন্সি আছে। ইনকনসিস্টেন্সি কি আমরা সবাই জানি, মানে এটা কনসিস্টেন্ট না। মনে করেন আপনি আউডি সার্চ করছেন, এখানে আউডি আসছে, সবগুলো আউডি আসছে, তাই না? আবার এখানে আপনি যদি এই আপনি বিএমডব্লিউ সার্চ করতেছেন, কিন্তু এখানে বিএমডব্লিউ আসছে, আবার আউডিও চলে আসছে, তাহলে এটা কনসিস্টেন্ট না, ঠিক আছে? তো আপনার যদি রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস আপনি পড়েন, পড়ার পরে যদি দেখেন এখানে লেখার মধ্যে বেশ কম আছে, এখানে এক জায়গায় আউডির কথা লেখা হয়েছে, শুধু আউডি পাওয়া যাবে, বিএমডব্লিউর ক্ষেত্রে আউডি পাওয়া যাবে, বিএমডব্লিউ পাওয়া যাবে বলছে, তাইলে এটা ইনকনসিস্টেন্ট। তখন আপনি এটা একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল একটা বাগ, এটা ইনকনসিস্টেন্ট। এই যে অ্যাম্বিগুইটি, কোনো কিছু যদি ক্লিয়ারলি ডিফাইন করা না থাকে, এই যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে একদম সব কিছু ক্লিয়ারলি ডিফাইন করা থাকতে হবে 100%। আর যদি এভাবে না থাকে ক্লিয়ারলি ডিফাইন করা, অ্যাম্বিগুইটি কিছু থাকে, কোনো একটা কিছু গ্রে এরিয়া থাকে, তাহলে ওইটা আপনাকে রেইজ করতে হবে। ওইটাও একটা বাগ। আপনার এই স্ট্যাটিস্টিক্যাল এ এইসব বাগ পাওয়া যায় স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? কন্ট্রাডিকশন, অমিশন, এগুলো সব স্ট্যাটিস্টিক্যাল ডিজাইন ডিফেক্ট। ডিজাইন ডিফেক্ট মনে করেন স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে আমরা ডিজাইন গুলো দেখি, ঠিক আছে? রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে ডিজাইন গুলো দেওয়া হয়, ঠিক আছে? মনে করেন এই যে মনে করেন এই ইউএমএল ডিজাইন গুলো দেওয়া আছে, ঠিক আছে? এখন এই ইউএমএল ডিজাইনে যদি আপনার কোনো একটা প্রবলেম হয়, যে আপনি এখানে দেওয়া হয়েছে যে এখানে ইউজার আসবে, লগ ইনে যাবে, এন্টার ইউজার নেম, পাসওয়ার্ড দিবে, অথরাইজড হবে, সার্ভারে যাবে, এই সার্ভার অথরাইজেশন দিবে, বাস ইউজার লগড ইন হয়ে যাবে, ঠিক আছে? এখন আপনার এই এটাতে যদি কোনো প্রবলেম থাকে ডিজাইন ডায়াগ্রামে, তাহলে এটা আপনি স্ট্যাটিক টেস্টিং এর মানে আপনি ডিজাইন ডায়াগ্রামটা পড়ার পরে আপনি এটা রেইজ করবেন, না এটা আমার কাছে মনে হইতেছে এই ওয়ার্ক ফ্লোটা কারেক্ট না, বুঝছেন? এই যে ডিজাইন ডায়াগ্রাম, এইভাবে ডিজাইন ডায়াগ্রামগুলো দেওয়া হয়, এগুলো আপনাদের দেখতে হবে। দেখার পরে আপনি বলবেন যে না, এই ডিজাইন ডায়াগ্রামে প্রবলেম আছে, এটা কারেকশন করতে হবে। এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে। এগুলো সাধারণত আপনাদের কোনো দরকার হবে না আপনার কাজে। আপনারা যখন অ্যাসোসিয়েট লেভেলে ঢুকবেন, জুনিয়র লেভেলে ঢুকবেন, ডিজাইন ডায়াগ্রাম দেওয়া হয় না, দেওয়া হবে না, আপনাদেরকে টেস্ট কেস গুলো দেওয়া হবে। সুতরাং এগুলো তেমন একটা দরকার নেই, বাট যেটা দরকার আপনাদের জানা দরকার, ইনফরমেশনটা আপনাকে জানতে হবে, এই জন্য আপনাকে দেখাচ্ছি। আবার আপনাদের আইএসটি কিউবের জন্য লাগবে, এই জন্য দেখাচ্ছি। এই ডিজাইন ডায়াগ্রামের কোনো প্রবলেম পাওয়াটা এইটাও পার্ট অফ টেস্টিং। কোডিং ডিফেক্ট আমি বলছি, কোড আপনি রিড করবেন, কোড দেখবেন, দেখার পরে কোডে যদি কোনো প্রবলেম দেখেন, ওগুলা পার্ট অফ স্টেজ টেস্টিং এর বাগ। আপনারা যখন কোড রিভিউ করেন, আমি জানি না কেউ করছেন কিনা, বাট কোড রিভিউ করলে আপনার কোড রিভিউতে কিছু কমেন্ট দেওয়া হয়। এই এই যে কেউ কি কোনো প্রশ্ন করছেন? ওকে, কোড রিভিউর যে কমেন্ট গুলো হয়, এগুলা হচ্ছে ওই যে স্ট্যাটিস্টিক্যাল ডিফেক্ট, এইটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডিফেক্ট, ঠিক আছে? এগুলা হচ্ছে কোড রিভিউর কমেন্ট, এগুলা যে ডেভেলপ করবে সে এইটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো এগুলো আপনারা সবাই একটু দেখে নেবেন। এগুলা আপনার ইন্টারভিউর ক্ষেত্রে তেমন খুব বেশি ইম্পর্টেন্ট না স্ট্যাটিস্টিং, বাট আইএসটি কিন্তু আপনাদের লাগবে। রিভিউ প্রসেস, ওয়ার্ক প্রোডাক্ট রিভিউ প্রসেস, এখানে এই যে প্ল্যানিং, এই ডিফাইন দ্য স্কোপ, আপনার রিভিউ প্রসেসের মধ্যে আবার ওয়ার্ক প্রোডাক্ট রিভিউ প্রসেস, এখানে আমি বলছি আমাদের যে ওয়ার্ক প্রোডাক্ট গুলো আছে ওগুলো আমাদেরকে রিভিউ করতে হবে, আমাদের স্কোপটা দেখতে হবে, এস্টিমেট এফোর্ট এন্ড টাইম, আপনার এই রিভিউ করার ক্ষেত্রে কতটুকু টাইম লাগবে এগুলো আপনাকে এস্টিমেট করতে হবে। আপনি রিভিউ ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখতে হবে, কি বিষয়ে আপনি রিভিউ করবেন, এগুলো সব আপনাকে দেখতে হবে। বেসিক্যালি ওয়ার্ক প্রোডাক্ট রিভিউ প্রসেস, বেসিক্যালি আপনি যে আমাদের যে ওয়ার্ক প্রোডাক্ট টেস্ট কেস গুলো আছে, আমাদের ডিজাইন ডায়াগ্রাম গুলো আছে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, এগুলো সবগুলো আপনাকে রিভিউ করতে হবে। এগুলোর ক্ষেত্রে কি এই প্ল্যানিং এর মধ্যে কিভাবে প্ল্যানিং করবেন এখানে এগুলো বলা হয়েছে। ডিফাইন দ্য এন্ট্রি এন্ড এক্সিট ক্রাইটেরিয়া ফর এই যে আপনার এন্ট্রি এন্ড এক্সিট ক্রাইটেরিয়া, এইটা একটা খুব এক সুন্দর একটা টার্ম, এটা আপনারা মনে রাখবেন। এন্ট্রি এবং এক্সিট ক্রাইটেরিয়া
থাকে, ঠিক আছে। এখন আপনি একটা কাজ করতেছেন, আপনি একটা ফিচার ডেভেলপ করবেন, আপনি একটা টেস্টিং করবেন, ঠিক আছে। এখন ফিচার একটা ডেভেলপ করবেন, এইটার এন্ট্রি এন্ড এক্সিট ক্রাইটেরিয়া কি? এন্ট্রি ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনি এটা ডেভেলপ করবেন এবং এইটা এই যে প্রাইস পার মান্থ এই ফিল্টারটা কাজ করবে, ঠিক আছে। আর এক্সিট ক্রাইটেরিয়া, সরি, এন্ট্রি ক্রাইটেরিয়া হচ্ছে এই ফিচারটা আপনি ডেভেলপ করবেন, আর এক্সিট ক্রাইটেরিয়া হচ্ছে এই ফিচারটা কাজ করবে, প্রপারলি কাজ করতেছে। যদি প্রপারলি কাজ করে, এখানে ফিল্টারটা কাজ করে, এখানে পার মান্থ গুলো দেখায় সবগুলোতে, তাহলে এটা এক্সিট ক্রাইটেরিয়া মিট করছে। তো এখানে এই এন্ট্রি এক্সিট ক্রাইটেরিয়া, এটা আপনাকে অনেক সময় এন্ট্রি ক্রাইটেরিয়া জিজ্ঞেস করবে না ইন্টারভিউতে, বাট এক্সিট ক্রাইটেরিয়া সম্বন্ধে প্রশ্ন করা হয় ইন্টারভিউতে, ঠিক আছে। যে এক্সিট ক্রাইটেরিয়া কি হবে, ফর এক্সাম্পল আপনাকে বলা হইলো যে আপনাকে ইন্টারভিউতে প্রশ্ন করবে যে আমি লোকেশন ফিল্টার একটা আছে, আমি এখানে লোকেশন ফিল্টারটা এখানে আমি কর্ড সিলেক্ট করলাম। তো আপনাকে প্রশ্ন করতে পারে যে আমার আমার একটা ওয়েবসাইট আছে, এখানে লোকেশন ফিল্টার আছে, এটার এক্সিট ক্রাইটেরিয়া কি হবে, ঠিক আছে। তখন আপনাকে বলতে হবে যে এক্সিট ক্রাইটেরিয়া হচ্ছে লোকেশন ফিল্টারটা প্রপারলি কাজ করা, অথবা লোকেশন ফিল্টারটা অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন কাজ করা, রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন অনুযায়ী এই লোকেশন ফিল্টার কাজ করাটা হচ্ছে এটার এক্সিট ক্রাইটেরিয়া, ঠিক আছে। এটা নিয়ে এটা অনেক সময় প্রশ্ন করে। চেকিং দ্য এন্ট্রি ক্রাইটেরিয়া ম্যাপ রিভিউ, ফর্মাল রিভিউ টাইপস, আপনার এগুলা সবকিছু, এই যে ওয়ার্ক প্রোডাক্ট, আমাদের যে ওয়ার্ক প্রোডাক্ট আছে এগুলার প্ল্যানিং, এটার রিভিউ প্ল্যানিংটা হচ্ছে এখানে এক্সপ্লেইন করছে, এটা একটু দেখে নেবেন। ইনিশিয়াল রিভিউটা সবসময় মনে রাখবেন, ইনিশিয়াল রিভিউ মানেই হচ্ছে এটা দেখা, বেসিক্যালি এটা পড়া, এটাই ইনিশিয়াল রিভিউ। তারপরে এই যে এক্সপ্লেইনিং স্কোপ, অবজেক্টিভ, প্রসেস। স্কোপটা সবাই মনে রাখবে, স্কোপটা বারবার আসবে, ঠিক আছে। এই অবজেক্টিভ এগুলা বারবার, স্কোপটা মানেই হচ্ছে যে এইটার কাজটা কতটুকু ব্যাপ্তি। এই যে লোকেশন ফিল্টার, এটার স্কোপটা কি কেউ বলতে পারবেন? লোকেশন ফিল্টার স্কোপটা কি? আমরা বারবার স্কোপ বলি, হয়তো স্কোপ কেউ বুঝেই নেই। লোকেশন ফিল্টারের স্কোপটা কি? লোকেশন ফিল্টারের স্কোপটা হচ্ছে এই যে এখানে যে এই কাউন্টিগুলা বা এরিয়াগুলা নাম দেওয়া আছে, এইটা ফিল্টার করলে, এই আলস্টার ফিল্টার করলে এইটা এই এরিয়াগুলা অনুযায়ী ফিল্টার করবে শুধু, কিন্তু এই যে মেক এন্ড মডেল, প্রাইস, ইয়ার এগুলা ফিল্টার করবে না। তো এটার স্কোপটা হচ্ছে লোকেশন গুলা ফিল্টার করা, খালি লোকেশন ফিল্টার স্কোপ হচ্ছে লোকেশন ফিল্টার করা। তার মানে এটার যে ফাংশন, ওই ফাংশনটাই এটার স্কোপ, ঠিক আছে। তো এইটা আপনারা একটু খেয়াল রাখবেন, এগুলা হচ্ছে হ্যাঁ। তো আমার মনে হইতেছে যে স্কোপ এটার সাথে তো ওই যে আমরা প্রোগ্রামিং এর যে স্কোপ করছি সেইটার সাথে এটা রিলেশন একই মনে হয়, কাইন্ড অফ। তো স্কোপ হলো নিজস্ব এরিয়া জুড়ে যেটা আছে সেই এরিয়াটাকে স্কোপ বলে নাকি? স্কোপটা হচ্ছে যে আমার কাজটা কতটুকু, ঠিক আছে। আমাকে দেওয়া হয়েছে 50টা টেস্ট, আমরা সবাইকে প্রজেক্টে দিছি, সবাইকে 50% অফ দ্য টেস্ট কেসেস লেখার জন্য। আমাদের স্কোপ কি? স্কোপটা হচ্ছে 50% টেস্ট কেস শুড বি কমপ্লিটেড বাই 31st অফ ডিসেম্বর, এটা হচ্ছে আমাদের স্কোপ। তো স্কোপটা হচ্ছে আমার কাজ কতটুকু, এইটাই হচ্ছে স্কোপ। তো এক্সপ্লেইন হ্যাঁ, টোটাল এরিয়াটা, হ্যাঁ টোটাল এরিয়া। তো এখানে এই রিভিউ, এই ইনিশিয়াল রিভিউতে এই স্কোপটা দেখা হয়, এই স্কোপ এগুলা এই যে অবজেক্টিভ, প্রসেস, রুলস, ওয়ার্ক প্রোডাক্ট, পার্টিসিপেন্টসটাও ইম্পর্টেন্ট। কারণ আপনার কতজন ইঞ্জিনিয়ার আছে, ফর এক্সাম্পল আপনি আপনার আপনার কাছে 5 জন ইঞ্জিনিয়ার আছে, আপনি 5 জনকে মেনটেন করেন, আপনি লিড অথবা ম্যানেজার হন, যেই হন, আপনার কাছে 5 জন ইঞ্জিনিয়ার আছে যাদেরকে নিয়ে আপনি কাজ করবেন। এখন আপনার 5 জন যদি ইঞ্জিনিয়ার থাকে, তাহলে আপনার যে স্কোপ আছে ওই স্কোপের উপরে আপনি কতদিন লাগবে, আপনি অ্যানালাইজ, কতদিন আপনার লাগবে কাজটা শেষ করতে, এটা আপনি 5 জনের হিসাবে আপনি অ্যানালাইজ করবেন বা বলবেন। 5 জনের যদি লাগে 10 দিন, তাহলে আপনার যদি 10 জন থাকে তাহলে আপনি বলবেন আমার 5 দিন লাগবে, কারণ আপনার ইঞ্জিনিয়ার বেশি আছে, আপনার কম সময় লাগবে। এগুলো সব পার্টিসিপেন্টের বিষয় আছে, যেগুলো আপনাকে রিভিউর ক্ষেত্রে আপনি এগুলো চিন্তা করতে হবে। রিভিউ কিন্তু সবসময় মনে রাখবেন, রিভিউ কিন্তু একজন করে না, ঠিক আছে। মনে করেন অনেক সময় আছে আপনার একটা ফিচার আসছে লোকেশন ফিল্টারে, ঠিক আছে। এখন লোকেশন ফিল্টারটা বা এই ফিল্টার এরিয়াতে
এই পুরো ফিল্টার এরিয়াতে একটা নতুন একটা ফিচার অ্যাড করা হবে। তখন একজন মানুষ যে 70% অফ দ্য টাইম সেই ফিল্টারেই কাজ করছে, আর একজন মানুষ যে 30% অফ দ্য টাইম ফিল্টারে কাজ করছে, কাকে কাজটা দেওয়া ভালো হবে এই রিভিউ করার জন্য? বলেন তো দেখি। 70%। যে 70% অফ দ্য টাইম কাজ করছে, তাই না? কারণ সেই তো ফিচারটা সম্বন্ধে ভালো জানে। যে যত বেশি এই ফিচারে কাজ করবে, এই ফিল্টারে কাজ করবে, সে এই ফিল্টার সম্বন্ধে ভালো জানবে। সুতরাং যে এই অংশতে বেশি কাজ করছে তাকে দেওয়া হবে। তো এইভাবে আপনার রিভিউগুলা আপনার রিভিউগুলাতে করতে দেওয়া হয়। ফিচারগুলো আসলে সাধারণত যদি নতুন ফিচার অ্যাড করা হয়, সাধারণত কাকে দেওয়া হয়? যারা ওই ফিচারে কাজ করছে তাদেরকে এইটা রিভিউ করার জন্য দেওয়া হয়। বলে তুমি এটা দেখো, দেখে আমাকে বলো যে তোমার ইমপ্যাক্ট অ্যানালাইসিস করো, কতটুকু সময় লাগবে আমাদেরকে জানাও। সবকিছু আপনাকে করতে হবে যদি আপনি ওই ফিচারে কাজ করেন। এগুলো আপনারা পাবেন ইন্ডাস্ট্রিতে। যখন আপনাকে এই কোনো একটা ইন্ডাস্ট্রিতে যখন কাজ করবেন, দেখবেন কখনো কখনো আপনার প্রোডাকশনে বাগ পাওয়া গেলে, মনে করেন আপনি এই ফিল্টার এরিয়াতে আপনি কাজ করছেন, অথবা আপনি এই ট্যাবগুলো নিয়ে কাজ করছেন, এই তো এই ট্যাবের মধ্যে এই ট্যাবগুলোতে একটা বাগ পাওয়া গেছে যে ডিলারে ক্লিক করলে এখানে আপনার প্রাইভেট সেলিং কারগুলোও দেখায়। তখন আপনাকে সাধারণত বলা হবে যে তুমি এটা চেক করে দেখো, কেন এটা কি ঠিক আছে কিনা, এই বাগটা কি অ্যাকুরেট কিনা, না এটা ফলস বাগ, এটা তুমি চেক করো। কারণ কি, আপনি এই এরিয়াতে কাজ করছেন, আপনি এই এরিয়া সম্বন্ধে ভালো ধারণা রাখেন। ঠিক আছে? যে এরিয়াতে জীবনে কাজ করে নাই, তাকে যদি দেই তাহলে তার কাছে তার জন্য সময় লাগবে বেশি। তো এইভাবে আপনার ইন্ডাস্ট্রিতে এইভাবে যখন আপনি কাজ করবেন, আপনি যে ফিচারগুলোতে কাজ করছেন ওগুলাতে যদি প্রবলেম আসে আপনাকে দেওয়া হবে। আবার নট নেসেসারিলি সবসময়, কিন্তু ম্যাক্সিমাম 99% টাইমে আপনাকে ওই এরিয়ার রিভিউ গুলো আপনাকে দেওয়া হবে। তো এইভাবে এটা এটা ইন্ডাস্ট্রি তাদের নিজেদের সুবিধার জন্য যে যে এরিয়াতে কাজ করছে ওই এরিয়াতে প্রবলেম গুলো দেওয়া হইলে নিজেদের সুবিধা হয়, আপনার কাজ করতে সময় বাঁচে, ফাস্টার হয় সবকিছু। আবার ওয়ার্ক প্রোডাক্ট রিভিউ, ইন্ডিভিজুয়াল রিভিউ, ওয়ার্ক প্রোডাক্ট একটা রিভিউ হচ্ছে রিভিউ অল পার্ট অফ দা ওয়ার্ক প্রোডাক্ট। এখন ইন্ডিভিজুয়াল রিভিউটা আপনার এই আপনি প্রিপারেশন করবেন। এই যে আমি বললাম যে আপনার আপনি যে এরিয়াতে কাজ করছেন ওই এরিয়ার রিভিউগুলো আপনাকে দেওয়া হবে। এটা হচ্ছে আপনার জন্য ইন্ডিভিজুয়াল রিভিউ, কারণ আপনার এটাতে আর কেউ কাজ করবে না, আর কেউ রিভিউ করবে না। ওই রিকোয়ারমেন্ট গুলো, ওই অ্যানালাইসিস গুলা, ওই ফিচারটা আপনিই করবেন, কারণ আপনি ওইটাতে কাজ করছেন। আর ইস্যুস কমিউনিকেশন অ্যানালাইসিস, ইস্যু কমিউনিকেশন অ্যানালাইসিস আপনার আপনি যদি কোনো ডিফেক্ট পান, অবভিয়াসলি আমরা তো আগেই এগুলো নিয়ে কথা বলছি, আমরা যদি কোনো ডিফেক্ট পাই আমরা কি করি, আমরা বাগ রেজ করব, তাই না? আমরা ডিফেক্ট রেজ করব। আপনার ওয়ার্ক প্রোডাক্ট রিভিউর ক্ষেত্রে আপনার এগুলা সাধারণত এই যে রিভিউ মিটিং হয় না, এই রিভিউ মিটিং এ আপনি এগুলা রেজ করতে হবে। ঠিক আছে? আপনার একটা ফিচার এখানে ডেভেলপ করা হচ্ছে, এখানে নতুন একটা এই ফুয়েল টাইপ এখানে আছে, পেট্রোল, ডিজেল, ইলেকট্রিক, হাইব্রিড। এখানে যদি আরেকটা ফুয়েল টাইপ আসে, মনে করেন হাইড্রোজেন ফুয়েল টাইপ, তখন আপনি এটা রিভিউ করছেন, রিভিউ করে আপনি যদি কোনো প্রবলেম পান, আপনার কাছে মনে হয় কোনো একটা ইস্যু এখানে আছে, আপনি ইমপ্যাক্ট অ্যানালাইসিস করছেন, সব ইস্যু করছেন, আপনি তখন এটা কি করবেন, আপনার রিভিউর মিটিং হবে। এই রিভিউ মিটিং এ আপনি এটা তুলবেন, বলবেন যে ভাই এটাতে করলে এই ধরনের প্রবলেম আসছে, বা এই ডিজাইনটা প্রবলেম, এটা যে ডিজাইন দেওয়া হয়েছে, ইউএমএল ডায়াগ্রাম দেওয়া হয়েছে, এই ডায়াগ্রামটাতে প্রবলেম আছে। তখন আপনি এগুলো রিভিউতে তুলবেন। ঠিক আছে? এগুলার অ্যানালাইসিস গুলো আপনি বলবেন, ইভালুয়েটিং, ডকুমেন্টেশন, কোয়ালিটি, এগুলো সব দেখছেন। এখানে কোনো এক্সিকিউশন কিছু নেই, ম্যানুয়াল টেস্টিং করা কিছু নাই। বেসিক্যালি আপনি সব ইয়েটা রিড করা, এটা পড়া, পড়ে এটা বুঝা, যেহেতু আপনি ওই ফিচারে কাজ করছেন আপনি বুঝবেন ভালো। তো এইভাবে ইন্ডিভিজুয়ালি দেওয়া হয় রিভিউ গুলো। সাধারণত আপনার ইন্ডাস্ট্রিতে হাই লেভেলের যে রিভিউ গুলো করা হয় এগুলো সাধারণত 2 জন বা 3 জন যারা হাই লেভেল আছে, আর আর্কিটেক্ট লেভেলে আছে তারা করে। কিন্তু ফিচার লেভেল এগুলো সবগুলো ভাগ করে দেওয়া হয়, সাধারণত ডিস্ট্রিবিউট করা হয়, কারণ এগুলো ফিচার লেভেল এগুলো একজন করতে পারবে না। তো ফিক্সিং এন্ড রিপোর্টিং, বেসিক্যালি আপনার যদি এই স্ট্যাটিক আপনার ওয়ার্ক প্রোডাক্ট রিভিউতে কোনো একটা প্রবলেম আপনি ধরা পড়ে, তাহলে এটাকে ফিক্স করতে হবে, তাই না? আপনাকে রিপোর্ট করতে হবে। আপনি যখন এই মিটিং এ রিপোর্ট করবেন, এটা আপনাকে লিখিত দিতে হবে। আপনি যখন মিটিং এ বলবেন, এই রিভিউ মিটিং এ যখন আপনি বলবেন যে এইটার এই প্রবলেম আছে, তো অনেক সময় হয় কি, ছোট কোম্পানি যদি হয় সাধারণত এটা কোনো লিখিত দেওয়া লাগে না, একটা আপনাকে রিপোর্ট লেখা লাগে না। কিন্তু
যদি বড় কোম্পানি হয়, অথবা আপনাকে আপনার যে টিমটা সাথে আপনি কাজ করতেছেন, যে টিমটা এই আপনার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা প্রডিউস করছে, ফর এক্সাম্পল আপনার এই মেক এন্ড মডেল ফিল্টারটা যে টিম এই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা দিছে, তারা আসলে অফশোর, তারা এখানে না ডাবলিনে, তারা হয়তো আমেরিকাতে অথবা অস্ট্রেলিয়াতে আপনার ওই টিমটা। এখন আপনি তাদের সাথে মিটিং এ তেমন একটা সময় পান না, আপনার যে সময় আপনার কাজ শেষ হয়ে যায়, তাদের কাজ শুরু হয়, অথবা তাদের কাজ শেষ হয়, আপনার কাজ শুরু হয়। ওইসব ক্ষেত্রে আপনাকে লিখিত এই ধরনের আপনার দিতে হবে, আপনাকে রিপোর্টটা করতে হবে যে এইটাতে এই প্রবলেম আছে আর এই প্রবলেমগুলো সলভ করতে হবে। তখন তারা করবে কি, ওই যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা আপনাকে দিছে, রিকোয়ারমেন্টটা দিছিল, ওইটাতে ওই চেঞ্জগুলো করবে, আপনি যে চেঞ্জগুলোর কথা বলবেন ওগুলো চেঞ্জ করে আবার আপনার কাছে পাঠাবে রিভিউ করার জন্য। তখন আপনি আবার এটা রিড করবেন, তখন আপনার কাছে যদি মনে হয় না ঠিক আছে, তখন আপনি অ্যাকসেপ্ট করবেন। তো এইটা বেসিক্যালি আপনার এই ফিক্সিং এন্ড রিপোর্টিং বেসিক্যালি এইটাই। এগ্রিমেন্ট অফ দা কমেন্ট এগ্রিগেটর অরিজিনেটর। এই যে কমেন্ট অরিজিনেটর, এটা হচ্ছেন আপনি, মানে যে রিভিউ করে, রিভিউয়ার, ঠিক আছে। গ্যাদারিং ম্যাট্রিক্স, এগুলা সাধারণত রিভিউ অ্যানালাইসিসে আমি কখনো দেখি নাই ম্যাট্রিক্স গ্যাদার করতে, বাট হয়তো মাসিভ, ফর এক্সাম্পল আপনি যদি অ্যামাজনে কাজ করেন, অবভিয়াসলি এখানে ম্যাট্রিক্স থাকবে, অ্যামাজন সবকিছুই ম্যাট্রিক্স। অ্যামাজনের মতো এআই বোধহয় আর কোনো ইন্ডাস্ট্রি ইউজ করে না। Checking the existing exit criteria, okay, accepting the work product, the exit criteria reached. Well, এই ছিল মনে করেন আজকের আমাদের আমি আরেকটা জিনিস যেটা নিয়ে কথা বলতে চাইতেছি, সেটা হচ্ছে যে আমরা এখন এই স্টেজে আছি, ঠিক আছে, আমাদের সিলেবাসে। তো আমি নেক্সট ক্লাসে চেষ্টা করব এই পুরো 4টা শেষ করে দিতে। এটা আমরা অলরেডি কথা বলছি এগুলো নিয়ে, এই যে টেস্ট টেকনিক্স নিয়ে, ঠিক আছে, ব্ল্যাক বক্স টেস্টিং, হোয়াইট বক্স টেস্টিং, এগুলো নিয়ে আমরা অলরেডি কথা বলছি, সুতরাং এগুলোতে বেশি টাইম লাগবে না। টেস্ট ম্যানেজমেন্ট, সো আশা করতেছি নেক্সট ক্লাসে এইটা শেষ হবে। এর পরবর্তীটাতে নাম্বার 5 টেস্ট মনিটরিং এন্ড কন্ট্রোল, এটা নিয়ে আমরা কথা বলছি, প্ল্যানিং নিয়ে কথা বলছি অলরেডি। তো নেক্সট ক্লাসে যদি আমি চেষ্টা করব যে নাম্বার 4 শেষ করতে, এরপরে 5 and 6টা 5 নিব একটা, আর এরপরে 6 এই যে টেস্ট টুল সাপোর্ট ফর টেস্টিং, এইটা এই পুরো নাম্বার 6টা একটা ক্লাস পুরোটা নিব, কারণ এই টুলস গুলা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই টুলস গুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর সো নেক্সট আশা করতেছি নেক্সট আরো 2টা ক্লাস হইলে আমাদের এই সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তখন আমরা ইয়েতে চলে যাব, এই আপনার প্র্যাকটিক্যাল চলে যাব, তখন আপনার আমাদের প্রজেক্টগুলো দিয়েছি, ওই প্রজেক্টগুলো তখন আমরা ভিজিট করব, সবার প্রজেক্টটা নিব, ওগুলো টেস্ট কেস, আর তখন এই টেস্টিং এর যে প্র্যাকটিক্যাল যে কাজগুলা তখন আপনারা নিজেরা করতে হবে। তো আমরা ধারণা করতেছি নেক্সট 2 ক্লাস মিনস আপনার 3rd of January, এরপরে হচ্ছে 10th of January। 10th of January-তে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। এরপরে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে। দ্যাটস ইট আজকের জন্য। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। প্রজেক্ট নিয়ে প্রশ্ন থাকলে বলতে পারেন, প্রজেক্টকে কতটুকু করছেন, কেউ যদি কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে প্লিজ বলেন, কনফিউশনটা আরেকজনকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। আমার কথা কি শোনা যায়? শোনা যায়। হ্যাঁ, আমার আজকের লেকচারে ওই যে এই এক্সিট যেটা ছিল আর কি, ওইটা একটু ইন্টারেস্টিং মনে হয়েছে আমার। একটু কাইন্ডলি যদি আবার 2 মিনিট এন্ট্রি এন্ড এক্সিট যেটা ছিল আর কি, এই যে হ্যাঁ এপিজি যে পেজ ছিল এখন আছে। হ্যাঁ হ্যাঁ এক্সিট ক্রাইটেরিয়াটা হচ্ছে, এক্সিট ক্রাইটেরিয়াটা এটা খুবই ইউজ করা হয় এন্ট্রি থেকে। আচ্ছা, এন্ট্রি ক্রাইটেরিয়াটা বেসিক্যালি হচ্ছে যে আপনার এই ফিচারটা মনে করেন এই যে প্রাইস পার মান্থ, আর এইটার এন্ট্রি ক্রাইটেরিয়াটা হচ্ছে, আমি যদি টেস্টিং করতে আসি, এন্ট্রি ক্রাইটেরিয়াটাই হবে যে এই ফিচারটা আছে কিনা এখানে।
এক্সিস্টিং কিনা, এইটা আমি দেখতে পারতেছি কিনা, হ্যাঁ এটা হচ্ছে এন্ট্রি ক্রাইটেরিয়া। আমি যদি এটা দেখতেই না পারি তাহলে তো আমি টেস্টিং করতে পারবো না, তাই না? সো বেসিক্যালি এন্ট্রি ক্রাইটেরিয়াটা হচ্ছে আপনার পার্ট অফ আপনার এই অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, ঠিক আছে? যে অ্যাকসেপ্টেন্স টেস্টিং আমরা বলছিলাম, হুম, অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা আমি অ্যাকসেপ্ট করবো কিনা, টেস্ট করার জন্য অ্যাকসেপ্ট করবো কিনা, এইটাই এন্ট্রি ক্রাইটেরিয়া, যে এই ফিচারটা এখানে দেখা যাচ্ছে কিনা, আছে কিনা, ঠিক আছে? আবার ইয়ের ক্ষেত্রে আপনার আপনি যদি ডেভেলপার হন তাইলে আপনার এন্ট্রি ক্রাইটেরিয়া ডিফারেন্ট। আমাদের যারা কিউএ তে আছি তাদের এন্ট্রি ক্রাইটেরিয়া হচ্ছে এটা, এই ফিচারটা এখানে আছে কিনা। আর এক্সিট ক্রাইটেরিয়া হচ্ছে কি? এক্সিট ক্রাইটেরিয়া হচ্ছে যে এই ফিচারটা কাজ ক্রাইটেরিয়া করে। অনুসারে সে কাজ করে কিনা ফাংশন করে কিনা সেটা তো এক্সিট নাকি? হ্যাঁ, এই এক্সিট ক্রাইটেরিয়া হচ্ছে নেগেটিভ পার্ট ক্রাইটেরিয়া। এক্সিট ক্রাইটেরিয়া হচ্ছে এইটার যে যতগুলো টেস্ট কেস আছে আমাদের, এই প্রাইস পার মান্থ, প্রাইস পার মান্থ, এই যে এটার যতগুলো টেস্ট কেস আছে সবগুলো টেস্ট কেস পাস করছে কিনা, সেটা হচ্ছে এটার এক্সিট ক্রাইটেরিয়া, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কিউ এর জন্য। আবার ডেভেলপারদের জন্য এন্ট্রি ক্রাইটেরিয়াটা হচ্ছে সে আবার ওই তার রিকোয়ারমেন্ট দেখবে, সে ইএমএল ডিজাইন গুলো দেখবে, এগুলাতে ঠিক আছে কিনা। সে ডেভেলপমেন্ট শুরু করার আগে এগুলো যদি ঠিক না থাকে, তার রিকোয়ারমেন্ট যদি ক্লিয়ার না থাকে, তাহলে তার এন্ট্রি ক্রাইটেরিয়া মিট করে নাই, সে এটাতে কাজই করবে না, সে রিটার্ন করবে, সে বলবে যে এটা ফিক্স করে দাও, এটাতে যে প্রবলেম আছে ওগুলো সলভ, যে কনফিউশন আছে ওই কনফিউশন গুলো সলভ করার পরে সে কাজ শুরু করবে। তার মানে তার জন্য এন্ট্রি ক্রাইটেরিয়া ডিফারেন্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে এন্ট্রি ক্রাইটেরিয়া এবং এক্সিট ক্রাইটেরিয়া। যে এক্সিট ক্রাইটেরিয়া হচ্ছে যে আমার জন্য, আমাদের কিউ এর জন্য এক্সিট ক্রাইটেরিয়া হচ্ছে যে এটা, এই ফিচারটা কাজ করতেছে প্রপারলি। যদি কাজ না করে তাহলে এটা আমরা এক্সিট ক্রাইটেরিয়া মিট করে না, আমরা বাগ রিপোর্ট করব, বাগ ক্রিয়েট করব, রিপোর্ট করব। আর কোন প্রশ্ন, কারো কোন প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যাঁ, ইউসুফ ভাই, হ্যাঁ তো বলেন। আমরা তো যে টেস্ট কেস লিখতেছি এটা তো মানে এক্স্যাক্টলি হচ্ছে কিনা মানে প্রপার ওয়েতে এটা তো বুঝতেছি না। মানে আপনি তো ব্যস্ত, সেজন্য আপনার সবসময় নক করি না। তো আমাদের গ্রুপের ভিতরে যদি কেউ এক্সপার্ট আপনি মনে করেন শুনেন টিপু ভাই, যে তাকে, আপনারা, আমি ব্যস্ত এইটা চিন্তা করে আমাকে নক করবেন না, এটা ঠিক না। নক করা মানে এইটা না আমাকে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন বা এগুলো না, প্লিজ আমাকে ইমেল করবেন। আমি যদি সুযোগ পাই আমি দেখবো, কোনো ফিডব্যাক থাকলে আমি দিব। ইমেল করবেন, ইমেইলে আমি দেখি, বুঝছেন? ইমেল আমি রেগুলার দেখি, এই স্ল্যাকে আপনারা মেসেজ দিবেন, এগুলো আমি দেখি, আমি রেসপন্স করি যখন যখন পারি। আমি হয়তো দেরি হবে, হয়তো 2 দিন 3 দিন দেরি হয়েছে, কিন্তু আমি রেসপন্স করব, চেষ্টা করবো ইনশাল্লাহ রেসপন্স করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যালো ইসুফ ভাই, বলেন। ইসুফ ভাই আপনার এই যে ডান্ডিলের আপনার যে মোটর সার্চিং, এখানে আপনি ক্লিক অন অল মেক্স ড্রপ ডাউন, মানে কার্বন কি এইভাবে লিখতে হবে নাকি যে এভরি কার্বন দিয়ে আপনার লিখতে হবে, মানে সবগুলা টেস্ট কেস আর কি, বিএমডব্লিউ ওডি এইভাবে? না, এই দেখেন, মনে করেন আপনি, এটা হচ্ছে শুনেন, একটা ওয়েবসাইটে যখন কিছু কিছু টার্ম আছে, এই টার্মগুলো আপনাদেরকে ফ্যামিলিয়ার হইতে হবে, ঠিক আছে? এখন যেহেতু আপনারা নতুন, এই টার্মগুলো আপনারা জানবেন না। ফর এক্সাম্পল ল্যান্ডিং পেজ, হোয়াট ইজ ল্যান্ডিং পেজ? আপনি যে হোম পেজটাই? হ্যাঁ, একটা ওয়েবসাইটে যখন আপনি www.dandil.ai লিখবেন, এন্টার করবেন, যেই পেজটা আসবে সেইটারে ল্যান্ডিং পেজ বলা হয় অথবা হোম পেজ বলা হয়, ঠিক আছে? তখন আপনি মনে করেন ল্যান্ডিং পেজের এই বিষয়গুলো টেস্টিং করতে গেলে, এই যে ট্যাবগুলো আছে, মোটর আছে, মার্কেট প্লেস আছে, ফার্মিং আছে, এগুলা টেস্টিং করতে গেলে, এগুলা টেস্ট কেসগুলো লিখতে গেলে আপনি বলবেন যে আপনার জন্য যদি লগ ইন রিকোয়ারমেন্ট, আমি এখানে বলছি যে আপনার যদি প্রি কন্ডিশনস থাকে, প্রি কন্ডিশনস গুলো দিবেন এইভাবে যে ভাই এখানে প্রি কন্ডিশন ইউজার শুড বি লগড ইন। তারপরে স্টেপগুলো থাকবে গো টু ল্যান্ডিং পেজ অফ ডান্ডিল, ঠিক আছে? আপনাকে সবসময় গো টু www.dandil.ai এটা যাইতে হবে না, এটা বলতে হবে না। আপনি যদি বলেন গো টু ল্যান্ডিং পেজ, তার মানে আমি বুঝতে পারছি, গো টু হোম পেজ, আমি বুঝতে পারতেছি ডান্ডিলের হোম পেজে যাইতে হবে, ঠিক আছে? তারপরে আপনি বললেন যে ক্লিক অন মোটরস, আমি বুঝতে পারলাম মোটরসে ক্লিক, মোটরস ট্যাব, এটার নাম হচ্ছে ট্যাব, এগুলারে বলা হয় ট্যাব, ঠিক আছে? এগুলো বাটন না। বাটন আর ট্যাবের বিস্কম এগুলো বুঝতে, এগুলো আস্তে আস্তে বুঝবেন, সবকিছু চলে আসবে। এই যে সার্চ, এটা হচ্ছে বাটন, ঠিক আছে? এই যে প্লেস এন্ড অ্যাড, এটা হচ্ছে বাটন। তো
এগুলো আপনাকে আপনি ট্যাব বলবেন যে মোটরে ক্লিক করো, এরপরে আপনি বলবেন যে ড্রপ ডাউন থেকে একটা আপনি বিএমডব্লিউ সিলেক্ট, যে কোনো একটা সিলেক্ট করো। এভাবে আপনি টেস্ট কেসগুলো লিখবেন, তারপরে প্রাইস সিলেক্ট করতে বলবেন, ঠিক আছে? তারপর ডানে ক্লিক করবেন, ইয়ার সিলেক্ট করতে বলবেন, আপনি টেস্ট কেস এগুলো সবকিছু লিখবেন, ঠিক আছে? তারপরে সার্চে ক্লিক করবেন। তো এই যে পেজটা আসছে, এই পেজটা কি এখন? আমি তো ওই আগে ছিলাম ল্যান্ডিং পেজ অথবা হোম পেজ, এখন এটা কি? এটা সার্চ রেজাল্ট পেজ, ঠিক আছে? এক্সপেক্টেড রেজাল্ট, না না, এটা এক্সপেক্টেড, এই পেজটাকে আমরা কি বলবো? সার্চ, হ্যাঁ, সার্চ ডিসপ্লে, হ্যাঁ, করে এই পেজটা আমাদের আসছে, অথবা আমরা বলতে পারি রেজাল্ট পেজ। তো সাধারণত এগুলোকে সার্চ রেজাল্ট পেজ বলা হয়, কারণ আমরা একটা সার্চ করছি এর আগে, আমরা কি সার্চ বাটনে ক্লিক করছি না এখানে, এই কারণে হ্যাঁ, এটাকে বলা হয় সার্চ রেজাল্ট পেজ সাধারণত। তো আপনি তখন আপনার টেস্ট কেসে বলবেন সার্চ রেজাল্ট পেজে শুধু আমি যদি বিএমডব্লিউ সিলেক্ট করে থাকি বা ভক্সওয়াগন সিলেক্ট করে থাকি, শুধু ভক্সওয়াগন গুলো শো করতেছে কিনা, বা আপনার এক্সপেক্টেড রেজাল্ট যেটা হবে সেটা আপনি বলবেন যে সার্চ রেজাল্ট পেজে যাবে, যাওয়ার পরে এই জিনিসগুলো ডিসপ্লে করবে, ঠিক আছে? এখন আপনি মনে করেন আপনি ল্যান্ডিং পেজের গুলো টেস্টিং করেন, আপনি সার্চ রেজাল্ট পেজের কথা টেস্টিং করতেছেন, ঠিক আছে? টেস্ট কেস গুলো লিখতেছেন, আপনি সার্চ রেজাল্ট পেজে লোকেশন ফিল্টারটা টেস্ট কেস লিখবেন। তখন আপনি বলবেন যে গো টু ডান্ডিল সার্চ রেজাল্ট পেজ, তার 1 নম্বর স্টেপ, 2 নম্বর স্টেপ হবে সিলেক্ট লোকেশন ফ্রম লোকেশন ড্রপ ডাউন, ঠিক আছে? সিলেক্ট লোকেশন ফ্রম লোকেশন ড্রপ ডাউন, এখানে লোকেশন ড্রপ ডাউন সিলেক্ট করলেন, এরপরে আপনার দেখবেন একটা ফিল্টার করে কিনা। এখানে ডানে ক্লিক করা লাগে না, যেহেতু তারা অটোমেটিক ফিল্টার করে। তো আপনি চাইলে ডানে ক্লিক করে কথা বলতে পারেন, এই যে এটা একটা বাগ ধরা যায়, আননেসেসারি বাগ, কারণ এই ডান ফিল্টার, এই ডান বাটনটা তাদের দরকার নাই, কারণ যে কোনো কিছুতে আপনি সিলেক্ট করেন এটা অটোমেটিক ফিল্টার হয়ে যায়, ঠিক আছে? এই ডান বাটনটাতে ক্লিক করা লাগে না, সুতরাং এইটা একটা আননেসেসারি। তো ওই ক্ষেত্রে কি আমরা ডান লিখবো, যে ক্লিক অন ডান, আর আমরা লিভ করে যাব? এটা অটোমেটিক যেগুলো হচ্ছে, না না, আমি এক্সপেক্ট করব না। যদি কেউ লিখে তাইলে প্রবলেম নাই, আমি ওইটা খারাপও হবে না, আবার না লিখলেও ওইটা চলবে, কারণ দুইটাই সেম ফিল্টার কাজ করতেছে। বেসিক্যালি ফিল্টারটা আপনার স্টেপগুলো ফলো করলে আপনার যে এক্সপেক্টেড রেজাল্ট ওইটা মিট করতে হবে। যদি ওইটা মিট করে তাহলে কোনো অসুবিধা নাই, কোনো স্টেপ তাহলে হ্যাঁ, আপনার কথা থেকে বুঝলাম আমরা অনেকগুলো টেস্ট কেস আমরা মিডল থেকেও লিখতে পারবো। ধরেন যেগুলো সাব ফিচার আর কি, সাব ফিচার আছে না কিছু, যেমন আপনি প্রাইসে বলছেন পার মান্থ আছে, প্রাইস আছে, সাব ফিচার, ওটা আমরা ওই মিডল পর্যায় থেকে লিখতে পারবো, কারণ আমরা বিগিনিং থেকে তো রেজিস্ট্রেশন, লগ ইন এসব লিখে আসছি। হ্যাঁ, তাহলে মানে এখন আপনি বলবেন, এই যে আমি স্টেপ বললাম যে আপনি লোকেশন ফিল্টারের স্টেপগুলো কি হবে, গো টু সার্চ রেজাল্ট পেজ, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আপনাকে বলতে হবে না গো টু www.dandil.ie, অথবা আপনাকে বলতে হবে না লগ ইন করো, তারপরে এগুলো বলতে হবে না। যদি লগ ইনটা করা লাগে, কোনো ওয়েবসাইট আছে লগ ইন করা ম্যান্ডেটরি, আপনাকে না করলে ওটাতে যাইতে পারবে না, সেক্ষেত্রে আপনি প্রি কন্ডিশন লিখে দিবেন এখানে এইভাবে, যে প্রি কন্ডিশন আছে ইউজার শুড বি লগড ইন টু ডান্ডিল বা লগড ইন, এই এতটুকু বললে হবে। আর ডান্ডিল কি লগ ইন করা লাগে, মানে সব সার্চ রেজাল্ট পাইতে? আমার তো মন না ডান্ডিল লাগে না রে ভাই, আমি বলতেছি যে আপনার যদি প্রিকন্ডিশন থাকে কোনো কারো ওয়েবসাইট, যে সবাই তো হ্যাঁ, বুঝতে পারছি। ওরা যেটাতে কাজ করতেছে ওইটাতে লাগতে পারে, এই জন্য বলতেছি যদি কারো লাগে সে প্রিকন্ডিশনটা এইভাবে লিখে দিবে, এরপরে স্টেপগুলো লিখবে, বুঝছেন? এখন এই স্টেপগুলোর ক্ষেত্রে আপনি বললাম তো হোম পেজের ক্ষেত্রে, এই যে হোম পেজ, এখানে হোমে ক্লিক করছেন, এটা হোম পেজ, তাই না? হোম পেজের ক্ষেত্রে আপনি বলবেন যে গো টু হোম পেজ, তারপরে আপনার এই যেই স্টেপগুলো আছে ওগুলো লিখবেন। সার্চ রেজাল্ট পেজের ক্ষেত্রে আপনাকে বলতে হবে না যে গো টু হোম পেজ দেন ক্লিক সার্চ, এটা লিখতে হবে না, আপনি বলবেন ডাইরেক্ট গো টু সার্চ রেজাল্ট পেজ, এরপরে লোকেশন ফিল্টার এইভাবে সিলেক্ট করেন একটা লোকেশন, এইভাবে আপনি বলবেন, এগুলা লিখবেন। আপনারা লিখেন। আপনার ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি হচ্ছে জানেন, আমি জানি এই প্রবলেমগুলো আসবে, আপনারা যে কনফিউশন পড়তেছেন, ঠিক আছে? আমরা যখন টেস্ট কেসগুলো নিয়ে পড়াশোনা পড়ছিলাম বা এগুলো নিয়ে কথা বলছিলাম, এগুলো আপনাদের আসে নাই, এখন আসতেছে কেন জানেন? কারণ আপনারা প্র্যাকটিক্যালি কাজ করতে যাইতেছেন এখন, আর এই প্রশ্নগুলো আসবে, আর আপনারা যখন করবেন,
করার পরে এইগুলোতে ফিডব্যাক আসলে তখন আপনারা আরো ভালো বুঝতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন। আর এই প্রশ্নগুলো করার কারণে আপনারা এখন বুঝতেছেন যে আমি কোথায় থেকে যাইতে হবে, কোথায় শুরু করতে হবে। ঠিক আছে, এগুলো সবই ভালো, প্রশ্নগুলো আসা দরকার, আরো প্রশ্ন আসা দরকার, প্রশ্ন খুবই কম আসতেছে। আর ইসুফ ভাই, আপনি এই যেমন আপনি মোটরে কি আমরা সবগুলা ব্র্যান্ড চুজ করে করে ইয়ে করবো নাকি যে কোনো একটা চুজ করে? আপনারা, আমি বলছি এক্সহস্টিভ কোনো দরকার নাই এক্সহস্টিভ টেস্টিং না। আপনাকে যেটা ফিল্টারে, লোকেশন ফিল্টারের ক্ষেত্রে আপনি একটা একটা কেস লিখবেন, চুজ। মডেলের একটা, প্রাইসের একটা, ইয়ারের একটা, ফুয়েল টাইপের একটা। ঠিক আছে, আমি যেটা চাইতেছি এটা হচ্ছে যে আপনি সব কিছুর মোটামুটি সব ফিচার গুলো টাচ করবেন, এইটাই টাচ, বুঝতে পারছি। আর ওগুলা কি, ধরেন আমি যদি কেস লিখি ফর অ্যাবাউট আস, কন্টাক্ট আস, হেল্প, দিস স্মল ফিচার, দ্যাট উইল বি ওকে? লিখতে পারেন, হ্যাঁ ওগুলা লিখতে পারেন, কিন্তু ওগুলা অ্যাবাউট আস, কন্টাক্টস ওগুলা কোনো ফাংশনাল কিছু নাই। ঠিক আছে, এগুলোতে মনে করেন এগুলো হচ্ছে বেসিক্যালি একজনে ক্লিক করলো এই অ্যাবাউট আছে, সো সে একটা টেক্সট দেখবে, তাই না, একটা রিড হ্যাঁ, করার ইনফরমেশন, হ্যাঁ। ফাংশনাল কিছু নাই। আমি মোটামুটি চাইতেছি যে ফাংশনাল বিষয়গুলো আপনারা কভার করবেন। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, বলেন। আপনি যেটাকে বললেন যে ট্যাব এবং বাটন এগুলো ডিফারেন্ট। এই যে এখানে ডানের উপরে এনি প্রাইভেট ডিলার এসআইএমআই এগুলো এটা কি ধরে? আপনাদের বলতেছেন ভাই, আমি বুঝতেছি না, আপনার কথা বোঝা যাচ্ছে না। আমার ইন্টারনেটে একটু মানে সমস্যা। আমার এখন কথা কি শুনতে পাচ্ছেন? মানে আমি কিছু বুঝি আর কিছু বুঝি না, বুঝছেন, আর আমি খুবই মানে ফ্লাকচুয়েট করতেছে তো ইয়েটা। না না, হ্যাঁ, আমার নেটে একটু মানে সমস্যা। এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, না, আপনি তো বললেন যে আপনার কিছু কিছু যে ট্যাব এবং বাটন এগুলা একটু ডিফারেন্ট। তাহলে এখন ফর এক্সাম্পল এখানে যে এনি প্রাইভেট ডিলার এগুলা কি আপনার, এগুলা কি বাটন নাকি ট্যাব? এগুলো ট্যাব, ট্যাব ট্যাব হ্যাঁ, এগুলো হচ্ছে ট্যাব। ট্যাব ট্যাব বেসিক্যালি বাটন হচ্ছে এই যেগুলা এরকম বাটনের মতো ব্লু কালার, সাধারণত ব্লু কালারই থাকে বাটন গুলো, সব সময় না, বাট এই যে বাটন হচ্ছে এরকম থাকবে। ঠিক আছে, আর ট্যাব গুলো হচ্ছে যে আপনার বাট এই প্রাইভেটে ক্লিক করলে এইটা একটা ফিল্টার করে যেই জিনিসটা দেখাবে, এই মনে করেন এইভাবে থাকবে। সাধারণত টেক্সট থাকে, এগুলা আলাদা করে এই যে ব্যাকগ্রাউন্ডে এইভাবে বড় করে উঠানো থাকে না। ঠিক আছে, বা সেপারেট ব্যাকগ্রাউন্ড থাকে না। ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এই সেম ব্যাকগ্রাউন্ড, এখানকার যে ব্যাকগ্রাউন্ড এইটার এই এনির নিচে সেম ব্যাকগ্রাউন্ড। সাধারণত এগুলা ট্যাবেরও ব্যাকগ্রাউন্ড অনেক সময় ডিফারেন্ট হয়, বাট এগুলাকে ট্যাব বলা হয় কারণ এই ডানটা বাটন গুলো সাধারণত কোনো একটা চেঞ্জ করার পরে ক্লিক করা হয়। ঠিক আছে, আর ট্যাবগুলো কোনো চেঞ্জ করা হয় না, এমনি ক্লিক করা হয়। ঠিক আছে, মনে করেন আপনি ডানে কখন ক্লিক করবেন, যখন আপনি এখানে ফিল্টার করছেন, এখানে যখন কোনো একটা ফিল্টার করছেন তখন আপনি ডানে ক্লিক করবেন। তো ডানটা বাটনগুলো ক্লিক করা হয় কোনো একটা চেঞ্জ করার পরে, আর ট্যাবগুলা কোনো চেঞ্জ করা লাগে না, জাস্ট আপনি ট্যাব ক্লিক করবেন, ইনফরমেশন ডিফারেন্ট আসবে। ধন্যবাদ। ওকে, মনে হইতেছে তেমন একটা প্রশ্ন নাই। আপনারা যারা শুনেন, আপনারা সবাই প্লিজ দয়া করে সবাই চেষ্টা শুরু করেন। যারা শুরু করেন নাই, আমি জানি অনেকে এখনো শুরু করেন নাই আপনার টেস্ট কেস লেখা, সবাই প্লিজ টেস্ট কেস লেখা শুরু করে দেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইমেল করবেন, এই স্ল্যাকে আসবেন। স্ল্যাকে যারা জয়েন করেন নাই তারা প্লিজ জয়েন করেন, স্ল্যাকে মেসেজ দিবেন, আমি স্ল্যাক চেক করি মাঝে মাঝে, আমি দেখি কারো কোনো প্রশ্ন। এই যে ওয়েবসাইট যে লেখাটা, এই চ্যানেল আছে না, এখানে দেখেন চ্যানেলস, এখানে কয়েকটা চ্যানেল আছে, জেনারেল, র্যান্ডম, ওয়েবসাইট। এখানে ওয়েবসাইটে অনেকগুলা কমেন্ট অলরেডি চলে আসছে, আমরা এই চ্যানেলটা ইউজ করব আমাদের এই কমিউনিকেশনের জন্য, জেনারেল কমিউনিকেশনের জন্য। ঠিক আছে, আর এখানে আপনারা এখানে আসবেন, এখানে ওয়েবসাইটে এসে আপনারা এখানে আপনাদের প্রশ্নগুলো করতে পারেন, আমি মাঝে মাঝে চেক করি, আমি চেক করব, আমি আনসার দিব ইনশাল্লাহ যদি পারি। আমাদের সময় লাগতে পারে, বাট আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো আনসার করতে। আর হ্যাঁ,
আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল আর কি, হ্যাঁ, কথা শেষ করার পরে তারপর বলবেন ইনশাল্লাহ। হ্যাঁ, না এই কথাটা এটাই, সবাই যারা যারা শুরু করেন নাই শুরু করেন, যারা যারা টেস্ট কেস লেখা শুরু করছেন তাদের প্রশ্ন থাকলে করেন। আর এইটা হচ্ছে বেসিক্যালি এইটা শেষ না করলে আমরা পিছিয়ে পড়বো কিভাবে জানেন? আমরা আরো 2 সপ্তাহে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, লেকচার গুলো কমপ্লিট হয়ে যাবে। তখন যদি আমরা টেস্ট কেস লিখতে যাই তাহলে আমরা অনেক পিছিয়ে পড়ে যাব, কারণ আমাদের তখন এই প্র্যাকটিক্যালি আমরা পিছিয়ে পড়ে যাব। ঠিক আছে? তো এখন আপনারা সবাই করেন, এই লেখাগুলো শুরু করেন, শেষ করেন লেখা, তাহলে আমরা আমাদের প্র্যাকটিক্যাল টাইমটা যখন আসবে তখন আমরা অনেক ফাস্টে আগাইতে পারবো। আমরা আমাদের যে বিষয়গুলো কভার করার চিন্তা ভাবনা আমরা করছিলাম, ওই বিষয়গুলো আমরা কভার করবো ইনশাল্লাহ সবকিছুই। তো প্রশ্ন থাকলে করবেন, স্লাকে জয়েন করেন, কমেন্ট করেন, এখানে আসেন, তাহলে এটা স্লাক ইউজ করাও জানবেন, প্লাস এইটা ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, এটাও আপনারা একটা বলতে পারবেন আপনারা স্লাক ইউজ করেন। হ্যাঁ মাসুদ বলো। আচ্ছা, আমি যে কাজটা করছি, মানে এই যে যেটা sky.co.uk যেটা, তো আমার এখানে, আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি? হ্যাঁ বোঝা যাচ্ছে। আচ্ছা, আমার এখানে আবার ইন্টারনেট আনস্টেবল দেখাচ্ছিল, তো জি জি জি, এই যদি মনে করো যে চিফ ফ্লাইট বা হোটেল, যে আলাদা আলাদা ট্যাব গুলি আছে, তো ঘুরে ফিরে দেখা যাচ্ছে সেম কাজই হচ্ছে। ঠিক আছে, সেই লিংকে যাওয়ার সোর্স ডেস্টিনেশন ফিল আপ করো, তারপরে হ্যাঁ যাইলে সুবিধা হয় আমার জন্য। ওকে, এই স্কাই স্ক্যানার নিয়ে কাজ করতেছো না? এটাতে মেইন ফ্যাক্ট যেটা হচ্ছে, এইটাতে হ্যাঁ আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমি এটা আগে হয়তো বলি নাই, বা বললেও মনে নাই, সেটা হচ্ছে যে এন্ড ইউজার কি করে, এই বিষয়গুলোর মাথায় রেখে আমাদের টেস্ট কেসগুলো লিখতে হবে। ঠিক আছে? আপনার এন্ড ইউজার আপনার ওয়েবসাইটে আসার পরে সে কি কি কাজ করবে এবং ওই বিষয়গুলো নিয়ে সব টেস্ট কেসগুলো লিখবেন। আর ওইটা হইলে মেইন ফ্যাক্ট, ওই জিনিসটা বেশি বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এখন আপনার স্কাই স্ক্যানে আসার পরে কেউ আছে ফ্লাইট বুকিং দেয়, কেউ হোটেল বুকিং দেয়, কেউ কার হায়ার করে। ঠিক আছে? এখন ফ্লাইট বুকিং এর ক্ষেত্রে আপনাকে এই তিনটা ফিল্টার, এই তিনটা ট্যাব নিয়ে তোমাকে লিখতেই হবে, কারণ এই তিনটা মেজর। আমার মনে হয় লগ ইন করলে আরো বহু আসে। ঠিক আছে, এখানে তো তিনটা, আমার এখানে ন্যূনতম 20টা দেখায়। হ্যাঁ, কি কি দেখায়? ফ্লাইট, হোটেল, কার হায়ারের পরে আর কি কি ট্যাব দেখায়? যেমন আমার এখানে আছে চিপ ফ্লাইট, হোটেলস, ফ্লাইট প্লাস হোটেল, কার্স, ডিলস, ইন্স্যুরেন্স, এয়ারলাইন্স, এয়ারপোর্টস, রিভিউ, ট্রাভেল গাইড। আমি বুঝতে পারছি। লগ ইন করা নাই দেখে। হ্যাঁ হ্যাঁ হইতে পারে, হ্যাঁ ঠিক আছে। ফ্লাইট রাডার, ভিসা এন্ড ল্যাঙ্গুয়েজ কন্ডিশনস, অ্যাবাউট এন্ড কন্ট্রাক্ট, এই মোটামুটি এই সবগুলো হলো ট্যাব। তারপরে তো আরো আছে যে আমার লগ ইন করার পরে মাই বুকিং, কো ট্রাভেলার্স, ব্লা ব্লা মেলা কিছু। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমি। ঠিক আছে, এইটা একটা হিউজ একটা সাইট, হিউজ টেস্টিং। আমি মোটামুটি হ্যাপি হব যদি এই ফ্লাইট, হোটেলস এবং কার, এই তিনটা যদি ট্যাব কভার করা হয় তাইলে এনাফ আমি মনে করি। আমি অলরেডি মোটামুটি ওখানকার যে 14-15টা আছে তার মধ্যে 9টা না 10টা দিন লিখে ফেলছি। আচ্ছা ঠিক আছে, তাইলে তো ভালো। এইটার মধ্যে মনে আমি হ্যাঁ হ্যাঁ, এই যে ফ্লাইটে আসলে এই বিষয়টা, এই যে এই যে ফিল্টারটা আছে না, এই রিটার্ন, ওয়ান ওয়ে, মাল্টি সিটি, এগুলা কিন্তু রেডিও বাটন গুলা, এগুলা ভেরি ইম্পর্টেন্ট, এগুলা থাকতে হবে, এগুলা মেজর। ঠিক আছে? এই ফিল্টার গুলা এগুলা টেস্ট আমার কি প্রতিটার জন্য কি আলাদা আলাদা টেস্ট লিখবো? যে আমি যা শুধু এখন আপাতত রিটার্নের জন্য লিখছি। ঠিক আছে, রিটার্নের জন্য মানে লিখছো, এখন ওয়ান ওয়ে এর জন্য লিখতে হবে একটা। আমি বলবো না মাল্টিপল টেস্ট, আমি বলবো ওয়ান ওয়ে এর জন্য একটা লিখতে হবে, কারণ ওয়ান ওয়েটা তারপরে মাল্টি সিটি এর জন্য একটা লিখতে হবে। ঠিক আছে? বুঝছি। এখন তাহলে কি এই প্রত্যেকটার জন্য কি আমি মোটামুটি তো যে 9টা লিখছি, 9টার মধ্যে কি সবগুলোর জন্য আবার ওয়ান এর জন্য লিখবো নাকি? না 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 না, ওই 9টার মধ্যে থেকে এই যে ফ্লাইটটার জন্য এগুলা করলে হবে, অথবা হোটেলের জন্য দেখি হোটেলের জন্য হয়তো একটা দুইটাই, হোটেলের জন্য একটা
একটা টেস্ট কেস লিখতে পারো, এখানে আপনার লন্ডন বা ঢাকা লিখে এখানে চেক ইন চেক আউট গ্যাস নাম্বার দিয়ে সার্চ করে দেখলা এটা সার্চ রেজাল্টে আসে কিনা। আচ্ছা এগুলি আমার হয়েছে অলরেডি আলহামদুলিল্লাহ। এই যে এখন যে পেজটা আসতেছে এটাকে আসতে দাও। ওই যে আসছে। হ্যাঁ আচ্ছা এই যে এখন এখানে আমি মোটামুটি এই যে বাম পাশের যে স্টার রেটিং গুলি আছে হ্যাঁ হ্যাঁ গেল, আমার বাচ্চা কান্না করতেছে। আচ্ছা এই যে বাম পাশের এই যে স্টার। এটা, হ্যাঁ হ্যাঁ, তো আমি আপাতত মোটামুটি এই যে বাম পাশে যেগুলি আছে সেগুলির থেকে ইয়া করিনি, আমি যা শুধু গো টু ওয়েবসাইট দিয়ে হ্যাঁ হ্যাঁ এই এই পেজটাতে আসার পরে সার্চ পেজের পরে তুমি যেটা বললা যে সার্চ পেজে আসার পরে এখন সাব পেজ হিসাবে এই টেস্ট হ্যাঁ এই এগুলা এগুলা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলাতে সবগুলা করতে হবে না। মনে করো একটা ফিল্টারের টেস্ট কেস লিখলে হবে। এখানে মনে করো এই প্রাইসের ক্ষেত্রে 0 to 15 আমি ফিল্টার করলাম, এটা কাজ করে কিনা দেখলাম, দ্যাটস ইট এনাফ। এরপরে এই স্টার ফিল্টারিং এ একটা দেখলাম, ঠিক আছে, এগুলো সবকিছু লাগবে না, ঠিক আছে, একটা দেখলেই একটা লিখলেই হবে, এনাফ। আমার কথা হচ্ছে যে কি যে আমি কি এরকম করে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে লিখে তারপর কি আমি একদম সর্বশেষ মানে ভিউ সামারি পর্যন্ত যাইতে হবে? না না না, আমি আসলে তোমার যেটা আমি এক্সপেক্ট করতেছি সেটা হচ্ছে যে ইন ইউর ওন জাজমেন্ট, ঠিক আছে, যে কোন কোন ফিচার গুলা ইম্পর্টেন্ট ওগুলা টেস্ট কেস গুলা লিখা, ওইটাই আমি এক্সপেক্ট। তো যা শুধু এই ফাংশনটা কাজ করে কিনা সেটাই দেখবো না? হ্যাঁ মানে এখন ওকে ওকে, যে সাইটটা নিছেন এন্ড ইউজার কি করে এবং আপনার ওন জাজমেন্টে কোন কোন টেস্ট কেস গুলো লেখাটা ইম্পর্টেন্ট মনে করেন, ওগুলাই আপনি লিখবেন, ঠিক আছে, বুঝছি। ওইটাই ইম্পর্টেন্ট, ওইটাই দরকার। ঠিক আছে, বুঝছি আমি। আচ্ছা আর একটা ফাইনাল যেটা একটা কোশ্চেন আমার, বিশেষ করে ইয়াগুলি লেখার সময় ওই যে যেই টার্মগুলি ইউজ করার জন্য বলছো তুমি যে যে এই মোটামুটি আমি এই যে এখানে এই পৃষ্ঠাতেই রাখো, যেমন এই যে 0 to 15, হ্যাঁ এটা একটা এই কি বলে এই চতুর্ভুজ একটা আছে, হ্যাঁ যেটা স্কোয়ার বলে, এইটাকে তো আমি বলবো চেক নাকি? এটা চেক বক্স, চেক বক্স, হ্যাঁ। রেডিও বাটন হইলে বলবো আমি সিলেক্ট, তাই না? রেডিও বাটন হলে সিলেক্ট, এই সিলেক্ট এটাই সিলেক্ট করা হয়, ড্রপ ডাউনও সিলেক্ট করা হয়, ঠিক আছে, ড্রপ ডাউন থেকে একটা ড্রপ ডাউনে সিলেক্ট করা হয়, হ্যাঁ এই টার্মগুলো আর যেখানে লিখবো সেখানে এন্টার লিখবো, এটা আমি সবার সুবিধার্থে বলছি টাইপ করা হয়, ঠিক আছে, টেক্সট বক্সে এন্টার করা হয়, এন্টার করা হয় সেটাই। তা এই সিলেক্ট, ড্রপ ডাউন আর ক্লিক অন মানে যেটা আমি ইয়া করছি, এই চারটা আমি দেখলাম আর কি, এই চারটা ইউজ হলো তো ইয়াতে। হ্যাঁ হ্যাঁ এগুলাই। এটা এই জাস্ট ক্যালেন্ডার হইলে আবার সিলেক্ট, এটাও সিলেক্ট, ঠিক আছে, এই যে ক্যালেন্ডার হলে সিলেক্ট লিখছি, হ্যাঁ হ্যাঁ। ক্যালেন্ডার সিলেক্ট। আচ্ছা আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় যেমন এখানে লেখা আছে সার্চ হোটেল, তাই না? হ্যাঁ কিন্তু ওখানে আবার এই সার্চ হোটেলটা লেখা নেই, এখানে যা শুধু একটা সার্চিং এর সিম্বল দিয়ে রাখছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি যা শুধু লিখছি যে ক্লিক অন সার্চ সিম্বল, এরকম কিছু একটা লিখছিলাম। সিম্বল না লিখে সার্চ বাটন বলবা, এটা সিম্বল, এটা একটা বাটন, ঠিক আছে, এখানে না এইটা বাটন সেটা ঠিক আছে, কিন্তু সার্চ সিম্বল একটা আছে না ওই যে আয়নার মধ্যে ঘুরে যে কিছু জায়গায় শুধু ওইটা বাটন, ওইটাও বাটন, হ্যাঁ এনিওয়ে ওকে বাটনটাই। হ্যাঁ এই যে আরেকটা জিনিস যেটা যেখানে লেখা আছে অ্যাডাল্ট এবং ওয়ান রুম, এখানে একটু কাইন্ডলি ক্লিক করবো নাকি? হ্যাঁ এই দেখো এখানে কতগুলি আসছে, তো এখানে কি প্রত্যেকটা কি আমি আলাদা আলাদা লিখবো নাকি যা শুধু আমি অবশ্য যা শুধু একটা দিয়ে গেছে আর কি, একজন অ্যাডাল্টের জন্য যা আছে সেটাই আমি দেখে গেছি যে সিলেক্ট ক্লাস, সবগুলো আলাদা আলাদা করে ইয়ে করার না, দেখার দরকার নাই, তাই না? যারা অনেকে এই দেখেন, অনেকে কিন্তু কোনো সাইট পিক আপ করছেন যেগুলা একটু বড় আছে, মনে করেন একজনে কারিজ পিক আপ করছে, এটাতে কিন্তু প্রচুর কাজ আছে, ঠিক আছে, এটা আবার এই ই-কমার্স সাইট, ঠিক আছে, এটাতে এটা তো আমাদের এখানে করা যায়, ঠিক আছে, এগুলাতে অনেক কাজ আছে, ঠিক আছে, হিউজ কাজ, কিন্তু আমি এক্সপেক্ট করব মোটামুটি আপনার জাজমেন্টে কোন জিনিসগুলো আপনি মনে করেন আপনার মেজর, ওগুলাই কভার করা।
এখন এই পুরোটা কভার করা হিউজ কাজ, এটার 50% কভার করা হিউজ কাজ আমি জানি, কিন্তু আপনার জাজমেন্টে যেভাবে একজন এন্ড ইউজার আসলে আপনি ল্যাপটপ কিনতে যান, ঠিক আছে, এন্ড ইউজার হিসেবে আপনি ল্যাপটপ কিনতে গেলে কি করবেন? কারিসে গেলে, কারিসের ওয়েবসাইটে আসছেন, আপনি ল্যাপটপ কিনবেন, আপনি কি করবেন? ওই বিষয়গুলো আপনি চিন্তা করে আপনার ওই টেস্ট কেসগুলো লিখবেন। একজন একটা ব্লেন্ডার কিনতে আসবে, ও কিভাবে কারিসের ওয়েবসাইটে আসার পর ও কি করবে? তো আপনি ল্যাপটপ কিনতে আসলে আপনি এখানে হয়তো আপনার এই কম্পিউটিং এ যাবেন, এখানে ট্যাব গুলো আছে, এই যেগুলো সবগুলো ট্যাব, আপনি কম্পিউটিং এ গেলেন, যাওয়ার পরে আপনি ল্যাপটপস অল ল্যাপটপস যাবেন, এইভাবে যাইতে পারেন। তো এই টেস্ট কেসগুলো এইভাবে আপনি চিন্তা করবেন, ঠিক আছে, যে আপনি এন্ড ইউজার কি করে, কিভাবে সার্চ করবে, কিভাবে ইউজ করবে এই ওয়েবসাইটটা, এই তার ইউজ কেস টেস্ট কেসগুলো আপনি লিখবেন। দ্যাটস ইট। আচ্ছা, ট্যাবের পরিবর্তে আমি কি লিংক বলতে পারি? লিংক না না, লিংক আর ট্যাব ডিফারেন্ট। ট্যাব এই এগুলো সব ট্যাব, এই যে সাইন ইন লিংক তো না, সাইন ইন তো লিংক মনে হয় নাকি? এই যে সাইন ইন, এটা লিংক, এইটা লিংক বলা যাবে, Link, সাইন ইন লিংক, ঠিক আছে, বা সাইন ইন Link আর এটা ঠিক আছে, হচ্ছে। যে এগুলো সব ট্যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো এত মেজর কিছু না, তারপরেও ইম্পর্টেন্ট না, আছে, প্রফেশনালি একটা ইউজার একটা ব্যাপার স্যাপার যেটা বললা আর কি, ওইটার জন্য বলছি আর কি। শিখলে ভালো। আমি হ্যাঁ, এটাই ভালো। অভ্যাস তো যাই হোক, ঠিক আছে দাদা। যারা এখনো প্রজেক্ট পিক আপ করেন নাই, প্লিজ তারা প্রজেক্ট পিক আপ করেন, আর যারা পিক আপ করছেন এখানে সবাই প্লিজ লেখা শুরু করেন। আমার কাছে আমার সাথে শেয়ার করছেন যারা, আমি তাদের এই ইয়েগুলো দেখব, দেখার পরে আপনারা আমি ইয়ে করব ইনশাল্লাহ, আমি ফিডব্যাক দিব, যদি কোনো মেজর কোনো ইস্যু দেখি তাহলে ফিডব্যাক দিব, মাইনর কোনো কিছু থাকলে আমি সাধারণত ফিডব্যাক দিব না, কারণ হচ্ছে আমি চাইবো এই মাইনর প্রবলেমটা থাকুক, যাতে আপনার এটা যখন আরেকজন এক্সিট করবে সে ওইটা পিক আপ ওইটা ফাইন্ড আউট করতে পারে কিনা ওইটা দেখা হবে, ঠিক আছে, এটা হচ্ছে টার্গেট। কিন্তু মেজর কোনো ইস্যু থাকলে আমি ইনশাআল্লাহ রিপোর্ট করব। ইসুফ ভাই, আমি শাহাদ। শুনতে হ্যাঁ। পাচ্ছেন ইসুফ ভাই? হ্যাঁ বলেন, কে? আচ্ছা ইসুফ ভাই, আমি শাহাদাত। হ্যাঁ সাদত ভাই বলেন। আচ্ছা, আমরা যখন প্রতিটা সার্চ বাটন এন্টার করি হ্যাঁ তখন তো একটা রেজাল্ট আসে। হ্যাঁ। সার্চ রেজাল্ট কি প্রত্যেকটা ক্ষেত্রেই সার্চ রেজাল্ট লিখতে হবে নাকি এট দ্য এন্ড লিখবে? না, এই আপনি যখন এই সার্চ বাটন, এই যে হোটেলের সার্চ, আপনি সার্চ বাটনে ক্লিক করার পরে আপনাকে লিখতে হবে সার্চ রেজাল্টে কি আসছে আপনার। ওটা কি এক্সপেক্টেড রেজাল্ট হবে ওটা নাকি না সার্চ রেজাল্ট? এখন যদি আপনার টেস্ট কেসের ক্ষেত্রে এক্সপেক্টেড রেজাল্ট হলে এক্সপেক্টেড রেজাল্ট, এখন মনে করেন আপনার টেস্ট কেস এখানে শেষ না, আপনার সার্চ বাটনে ক্লিক করার পর যদি টেস্ট কেস শেষ হয়ে যায়, তাহলে রেজাল্টে আপনি আসবেন যে আমার এক্সপেক্টেড রেজাল্ট হবে এখানে এই হোটেলগুলা শো করা, ঠিক আছে। কিন্তু আপনি সার্চে ক্লিক করার পরেও আপনার টেস্ট কেস কন্টিনিউ হইতে পারে, যে আপনি এখানে দেখবেন যে এই হোটেল ওয়েস্টিনে ক্লিক করবেন, আপনি আপনার স্টেপ থাকবে এই হোটেল ওয়েস্টিনে ক্লিক করো, তারপরে এখানে এই হোটেল ওয়েস্টিনে ডিটেইলস শো করবে, এইটা আপনার এক্সপেক্টেড রেজাল্ট হইতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আপনার টেস্ট কেস কোথায় শেষ হবে, এন্ড কোথায় হবে, সেইটার উপরে ডিপেন্ড করে আপনার এক্সপেক্টেড রেজাল্ট কি আর সার্চ রেজাল্ট কি। আমি আবার বললাম না, আমি এন্ড ইউজার কি করবে আপনি এটা চিন্তা করতে হবে। এই আপনি এখানে ল্যাপটপ কিনতে আসছেন, এন্ড ইউজারের কাছে এক্সপেক্টেড রেজাল্ট কি হবে, যে আপনি যখন এই ল্যাপটপে ক্লিক করলেন, আপনি এখানে আসলেন, কম্পিউটিং এ গেলেন, এই কম্পিউটিং এ যাওয়ার পরে আপনি এখানে অল ল্যাপটপসে ক্লিক করলেন, ঠিক আছে, এখানে সব ল্যাপটপ গুলো ডিসপ্লে করছে। তো এইটা হচ্ছে একটা টেস্ট কেস, আপনি সব ডিসপ্লে অল ল্যাপটপস, কিন্তু আপনার এক্সপেক্টেড রেজাল্ট অন্যরকম হইতে পারে। আপনার এন্ড ইউজারের ক্ষেত্রে সে এটা কিনবে এই এইচপি প্যাভিলিয়ন, তখন সে এটা ব্র্যান্ড চয়েস করবে, নিশ্চয়ই সে ব্র্যান্ড চয়েস করবে, ব্র্যান্ড চয়েস করবে, অনেক কিছু ফিল্টার যেগুলো আছে এই ফিল্টার গুলো সে ইউজ করবে, ঠিক আছে। এই এখানে যে লেফটে যে ফিল্টার গুলো আছে দেখছেন, এই যে ফিল্টার বাই প্রাইস, ব্র্যান্ড, এগুলা সে ইউজ করবে, এই স্ক্রিন সাইজ বা এগুলো অনেক কিছু আছে। আমি বলতেছি যে এখানে সব ফিল্টার গুলো করতে হবে না, একটা করলেই সব হবে, একটা টেস্ট কেস লিখলেই হবে, ঠিক আছে। এটা আমি এক্সহস্টিভ টেস্ট কেসের কথা বলতেছি না, আমি বলতেছি যে আপনার জাজমেন্টে বেস্ট যে টেস্ট কেস গুলো আছে ওগুলো লিখবেন। কারণ যখন প্র্যাকটিক্যালি আমরা যাব, তখন আপনি যে প্রজেক্টে কাজ করছেন ওইটাতে দেখা গেল মাত্র 10টা লিখছেন টেস্ট কেস। এখন যে এই প্রজেক্টটা নিবে, আপনারটা যে টেস্টিং করবে, তারটা তো শেষ হয়ে যাবে 5 মিনিটে, এটা তো ঠিক না, ঠিক আছে। তখন আমরা চেষ্টা করব যে আমরা যত বেশি পারি, আমরা যদি মনে করেন 50টা টেস্ট কেস যদি থাকে, তাহলে একজনের তার একটা মোটামুটি ভালো একটা ধারণা হবে এই টেস্টিং করা সম্বন্ধে। জি, আপ টু এন্ড। এনিওয়ে,
তো Thank you. এইটা হচ্ছে এইভাবে আপনারা ইয়ে করবেন, চেষ্টা করেন। আর কোনো প্রশ্ন আছে কারো? আসসালামু আলাইকুম ইউসুফ। হ্যাঁ, হ্যাঁ বলেন, কে? সুমন ভাই? না, শাকিল। বলুন। ইউসুফ হ্যাঁ, মানে কোনোভাবে কি আমি একটা টেস্ট কারো কোন একটা এক্সাম্পল শিট পাওয়া সম্ভব যদি ইমেল করে দিতেন? মানে আমি আসলে বুঝতে পারছি না যে এটা কি এক্সেল শিটে টেস্ট ফুল টেস্ট কেসটা এক্সেল শিটে কিভাবে লিখবো, না যদি একটা শিট পাইতাম তাহলে মনে হয় একটু ইজি হইতো। আমি একটা এই যে আমি একটা টেস্ট কি শেয়ার করছি। এক্সাম্পল, হ্যাঁ, এক্সাম্পল শিট যদি দিতেন তাহলে আমি একটা অলরেডি একটা ওয়েবসাইট পিক করেছি আমাদের। পাইছেন শাকিল ভাই? এই টেস্ট এই শীটটা আপনি পাইছেন? এই এক্সেল শীটটা আপনি পাইছেন? আমার মনে হয় না, এটা পাইনি। আমি জাস্ট ওই যে স্ল্যাকে আপনি যে দুই একটা কমেন্ট করেছিলেন ওইটা খালি চেক করেছিলাম, কিন্তু এরকম একটা শিট যদি আমাকে একটু যদি ফরওয়ার্ড করতেন তাহলে খুব ইজি হতো। আমি ইমেইলে দিছি, আপনার ইমেইলে থাকার কথা, বুঝছেন? তারপরে আমি স্ল্যাকে দিয়ে দিয়েছি। এখন আপনি স্ল্যাকে গেলে এই লিংকটা পাবেন, এইটাতে গেলে আপনি এই এক্সাম্পল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, অনেক ধন্যবাদ ইউসুফ ভাই। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, আজকে এখানেই থাক। ইনশাআল্লাহ 9:30 বাজছে। আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করবেন আমার জন্য। আর ইনশাআল্লাহ আমরা নেক্সট সানডে কথা বলবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।